আশিয়ান গম্ভীর মুখে এসে বিছানায় উদিতার সামনে মুখোমুখি হয়ে বসলো। উদিতা বিনয়ী কণ্ঠে সালাম দিল আশিয়ানকে। আশিয়ানও আগের ন্যায় গম্ভীর হয়ে সালামের জবাব দিল। আশিয়ান তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে উদিতার দিকে। মেয়েটাকে দেখতে তো অনেক নিষ্পাপ মনে হয়, কিন্তু আদৌ কি সে ততটা নিষ্পাপ কে জানে। উদিতাকে বাজিয়ে দেখার জন্য আশিয়ান গলা খাকারি দিয়ে বলে ওঠে, শুনেছি বাসর রাতে নতুন বউকে কিছু না কিছু গিফট দিতে হয়। গতকালকে তো প্রথম বাসর ছিল, বাট মাতাল থাকায় তোমাকে কিছুই দিতে পারেনি। আই এম সো সরি ফর দ্যাট। আজ তো দ্বিতীয় বাসর রাত, তা তুমি আমার কাছ থেকে কি গিফট চাও বলো, আমি অবশ্যই দেব। তীক্ষ্ণ চোখে সে তাকিয়ে আছে বিছানার মধ্যমণি হয়ে গর্জিয়াস টিয়াল গ্রিন রঙের লং গাউন ও হিজাব পরিহিতা অবস্থায় বসে থাকা তার অতি সুন্দরী বউটির দিকে। আশিয়ান মনে মনে তাচ্ছিল্যের হাসি হেসে নিজেকে বলল, তুমি কি চাইবে জানা আছে আমার। তোমরা সব মেয়েকেই আমি খুব ভালো করে চিনি। হয়তো বাড়ি গাড়ি টাকা পয়সা অথবা ডায়মন্ড নেকলেস অর রিং এসব চাইবে। তুমিও যে ইলিয়ানার মতো লোভী হবে না তার কোনো গ্যারান্টি আছে কি? মেয়ে মাত্রই ছলনাময়ী, স্বার্থপর ও লোভী। এর জন্যই তো মেয়ে জাতির উপর খুব ঘৃণা হয় আমার। তোমাদেরকে বিশ্বাস করাটাই যে বোকামি। উদিতা খুবই নিবিড়ভাবে আশিয়ানের চোখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ মিহিস্বরে আস্তে করে প্রশ্নমান ছুড়ে দিল আশিয়ানকে, যদি কিছু চাই আপনি সত্যিই কি দেবেন আমায়? উদিতার কথা শুনে কোনো চিন্তা ভাবনা না করেই বলে দিল আশিয়ান, বলো কি চাও? যা চাইবে অবশ্যই তাই দেব তোমায়। সারা জীবন এমনকি মৃত্যুর আগ অব্দিও আপনার সাথে থাকার প্রতিশ্রুতি চাই আমি, দেবেন? উদিতার বলা কথা শুনে যার বর্ণায় বিস্মিত হলো আশিয়ান। কথাটা যেন দলা পাকিয়ে আটকে গেছে তার গলায়। সে ভাবেনি কখনো এমন কিছুর আবদার করবে উদিতা। তার মানে কি তার ধারণা ভুল? সব মেয়েরা তাহলে এক নয়? চিন্তার গভীরে ডুবে যাওয়ার আগেই শোনা গেল উদিতার কথা, জানেন আমার আবদার না খুবই সামান্য, তাও প্রিয়জন ছাড়া আমি কারো কাছেই কখনো কিছুর আবদার করিনি। আর এখন থেকে আপনি তো আমার জীবনের সব। শুনেছি সময় থাকতে মূল্যবান জিনিস কদর করতে হয়, হারিয়ে গেলে তখন আফসোসের সীমা থাকে না। আমি আমার সেই মূল্যবান জিনিসটির কদর করতে চাই, আর আমার সেই মূল্যবান সম্পত্তি হলেন আপনি। আপনাকে ভালোবেসে আপনার সাথে সাথে জীবন কাটিয়ে দিতে চাই আমি। আপনার টাকা পয়সা এত বিশাল সম্পত্তির উপর আমার কোনো প্রকার কোনো লোভ নেই। জীবনে টাকা পয়সাই সব নয়, একটা জীবনে ভালোবাসার মানুষ থাকলে আর কি চাই। আমার চাওয়াটা ঠিক সেই রকম। আমি আপনাকে চাই, আপনার সমস্ত ধ্যান ধারণা ও আপনার সমস্ত চিন্তাভাবনা জুড়ে আমি থাকতে চাই। আপনার হাতে হাত রেখে একসাথে পথ চলতে চাই। আপনার চোখে আমার জন্য হাজারো মুগ্ধতার ফিরে এক টুকরো ভালোবাসা দেখতে চাই। প্রতিটা সেকেন্ড আপনাকে ভালোবাসি তার প্রমাণ দিতে চাই। আপনার ঠোঁটের মুচকি হাসিটার কারণ হতে চাই আমি। পূরণ করবেন তো আমার ইচ্ছাটা? মুচকি হেসে জানতে চাইল উদিতা। আশিয়ান দীর্ঘ এক মুহূর্ত তাকিয়ে রইল উদিতার দিকে, তারপর হুট করে বসা থেকে উঠে দাঁড়ালো। চলে যাওয়া ধরতেই উদিতা আশিয়ানের এক হাত আচমকা টেনে ধরলো। হাত ধরতেই দাঁড়িয়ে পড়ে আশিয়ান। পিছু ফিরে তাকানোর সাহস পায় না সে। মেয়েটার ওই মায়াবী চোখ ছড়া যে মারাত্মক টানে তাকে। আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবেন না আপনি, এটা আমার অনুরোধ। কারণ আপনার সব কিছু জুড়ে এখন থেকে আমি থাকবো। অতীত আপনি কি করছেন না করছেন তা জানার বিন্দুমাত্র আগ্রহ নেই আমার। আপনার আগের জীবনে কে ছিল তাও জানার ইচ্ছে নেই, কিন্তু এখন থেকে আমি আপনার জীবনের সব। এই কথাটা মাথায় ঢুকিয়ে নিন ভালো মতো। যাই হয়ে যাক না কেন, আমি আমার স্বামীর বা কিছুতেই ছাড়বো না, কারণ আপনি একমাত্র আমার ব্যক্তিগত সম্পদ, যা গতকালকে আমার নামে দলিলে লেখা হয়ে গেছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আশিয়ান উদিতার সমস্ত কথা শুনে একবার উদিতার দিকে তাকালো, তারপর সেন্টার টেবিলের উপর থেকে সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে দ্রুত গতিতে বারান্দার দিকে চলে গেল। উদিতা দীর্ঘশ্বাস ফেলে তার যাওয়ার পানে তাকিয়ে মনে মনে বলল, আজ আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম স্বামী মহাশয়। এমন এক দিন আসবে যে তখন আপনি আমাকে প্রতিনিয়ত চোখে হারাবেন, পদে পদে আমাকে ভালোবাসি কথাটা বলবেন, আমার মাঝে নিজেকে বিলীন করে দেবেন, আমার প্রতিটি নিঃশ্বাস একরাশ মুগ্ধতা খুঁজবেন। সেই দিন আর বেশি দেরি নয়, কিন্তু তখন আপনার মনের সমস্তটা জুড়ে একমাত্র আমিই থাকবো। আমার রাজত্ব চলবে সেখানে। এদিকে নিজের খোলামেলা বারান্দার মতো রুফটপে সুইমিং পুলের পাশে একটা ইজি চেয়ারে বসে দুলে দুলে সিগারেটের ধোঁয়া
খোলা আকাশে মুখ দিয়ে উড়াচ্ছে আশিয়ান। আশিয়ানের খুব ভালো বন্ধু মাসুদ। উদিতার মতো সুন্দরী ও ধার্মিক মেয়ে সারার সাথে তার 5 বছরের রিলেশন। মাসুদ পাগলের মতো ভালোবাসে তাকে, কিন্তু ওই মেয়েটা মাসুদকে ঠিক সেভাবেই ঠকিয়েছে যেভাবে ইলিয়ানা আশিয়ানকে ঠকিয়েছিল। মাসুদের থেকে দ্বিগুণ বড়লোক ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে সারা, অথচ সে ধার্মিক এবং পর্দাশীল। এসব কথা মাসুদের কাছ থেকে শোনার পর উদিতার প্রতি যাও একটু ভালো ধারণা জন্মেছিল আশিয়ানের, তা নিমেষেই ধূলিসাৎ হয়ে গেছে। এজন্যই উদিতার এসব কথা শুনে মন গলেনি তার, বরঞ্চ মনে হয়েছে উদিতাও ইলিয়ানার মতো ভালো মানুষের নাটক করছে। দুনিয়াতে সব মেয়েরাই ধোঁকাবাজ, কোনো মেয়েই প্রকৃত অর্থে কাউকে মন থেকে ভালোবাসে না। আশিয়ান মনে মনে ভাবছে উদিতাকে আরো বেশি করে টেস্ট করতে হবে, দেখা যাক মেয়েটা সত্যি তার জন্য পারফেক্ট কিনা। আশিয়ান এইসব ভেবে ভেবে সিগারেট খাচ্ছিল। হুট করে উদিতা আশিয়ানের সামনে এসে দাঁড়িয়ে তাকে অবাক করে দিয়ে আশিয়ানের হাত থেকে সিগারেটটা টেনে নিয়ে ফেলে দিল দূরে। আশিয়ান গম্ভীর হয়ে উদিতার দিকে তাকালো। রাগ হচ্ছে তার ভীষণ, কিন্তু রাগটা সে দেখাতে পারছে না। মনে মনে অবাক হচ্ছে উদিতার সাহস দেখে। মেয়েটার চোখ মুখে একটুও ভয় নেই। আশিয়ানকে আর এক দফা অবাক করে দিয়ে উদিতা নরম কণ্ঠে বলল, আজকে থেকে এইসব সাইফাস খাবেন না আপনি। আমি এসব পছন্দ করি না। মানলাম আপনি প্রেমে ব্যর্থ হয়ে ছ্যাঁকা খেয়েছেন, তাই বলে এভাবে নিজের ক্ষতি করবেন? এতে তো আপনার কোনো দোষ নেই। দোষ সেই মেয়েটার যে আপনাকে কদর বোঝেনি, তার জন্য আপনি নিজের ক্ষতি করতে পারেন না। মনে রাখবেন, এখন আপনি একা নন, আপনার সাথে আমার জীবনটা জুড়ে আছে, কিন্তু তাই যা করবেন ভেবেচিন্তে করবেন। আশিয়ান ভীষণ গম্ভীর হয়ে উদিতাকে জবাব দিল, আমার কাজে বাধা প্রদানকারীকে আমি মোটেও পছন্দ করি না। আর আমি কি করব না করব তার কৈফিয়ত আমি তোমাকে দেব কিসের জন্য? আমি আপনার স্ত্রী, তাই এইটুকু অধিকার তো আমার আছে। এতদিন আপনি নিজের মর্জি মতো চললেও এখন থেকে কিছু ক্ষেত্রেও আমার কথা মতো চলতে হবে আপনার। আল্লাহ কিন্তু আপনার জন্য আমাকে সৃষ্টি করেছে। জানেন, আমি এত রাগী, মুডি বা বদমেজাজি গম্ভীর টাইপ না হলেও আপনার মতো ঘাড়তেরা টাইপ। যদি আমি কখনো কারোর সামনে এটা প্রকাশ করি না, তবে আজ থেকে আপনি দেখবেন আমার একরকমই। যাই হোক, আর কখনো সিগারেট খাবেন না। আশিয়ান বিরক্তি নিয়ে তাকালো উদিতার দিকে, মুখে কিছু বলল না। বিনিময়ে উদিতা মুচকি হাসি উপহার দিল তাকে। আশিয়ান গমগমে গলায় বলল, রুমে যাও, গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো, আমার রুমে আসতে দেরি হবে। উদিতা বেশ কিছুক্ষণ চুপ থেকে আশিয়ানের কথার কোনো উত্তর না দিয়ে পাল্টা বলে উঠল, আপনার বন্ধুকে তার জিএফ ছেড়ে দিয়েছে, তাই বলে আপনি আমাকে তার জিএফ এর কাতারে ফেলে দিলেন? জানেন, অজান্তে আপনি আমাকে চরিত্রহীন ভেবে বসে আছেন, অথচ আজ পর্যন্ত আমার কোনো ছেলে কাজিনও আমাকে দেখেনি। আপনার বন্ধুর জিএফ আমার মতো ধার্মিক এবং পর্দাশালী, তাই এটা ধারণা করে নিলেন যে ওর মতো আমিও লোভী, এবং আপনার থেকে ভালো কোটিপতি কাউকে পেলে আমিও চলে যাব। কেন এত অবিশ্বাস নিজের বিয়ে করা স্ত্রীর ওপর? আমাকে দেখে আপনার কোন অ্যাঙ্গেল থেকে লোভী বলে মনে হয়? আরে, ওই মেয়েটা যদি সত্যি এত ধার্মিক হতো তাহলে তো বিয়ে বানালো কিভাবে? সে জানে না ইসলামে এ ধরনের রিলেশন হারাম। তার উপর 5 বছরের রিলেশন অনায়াসে ভেঙে দিয়ে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক জড়িয়েছে। তা আমার মাঝে কি এরকম কোনো কিছু দেখেছেন আপনি? এরকম কোনো রেকর্ড আছে আমার? বলুন। আশিয়ান কিছুটা অবাক হলো উদিতার কথা শুনে। সে বুঝতে পারলো না উদিতা এসব কি করে জানলো। আশিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমাকে ওসব কে বলেছে? কোথা থেকে শুনেছে তবে? আপনার বন্ধু যখন আপনাকে এসব বলছে তখন আমি আপনার পাশেই বসেছিলাম, মনে নেই? সে যাই হোক, কোথা থেকে যাচ্ছে সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট তো এটাই যে আপনি আমাকে অবিশ্বাস করেন, তাও অন্যের কথা শুনে। যারা অন্যের কথা শুনে বিচার করে তারা কখনো ভালো মানুষ হতে পারে না। তারা নির্বোধ হয়, বোকা হয়। মানুষের কথায় তারা নিজেদের পায়ে কুড়াল মারে। জানেন, আপনার বিরুদ্ধে অনেক কথা আমার কান এসেছে। আপনার আপন মানুষেরাই আমাকে কত কিছু বলেছে আপনার ব্যাপারে, কিন্তু আমি একটা কথা বিশ্বাস করিনি। কারণ আপনাকে প্রথম দেখে আমি বুঝতে পেরেছিলাম আপনি ঠিক কেমন মানুষ। কাউকে চিনতে যুগ লাগে না, আমারও লাগেনি। সেই বিশ্বাসের জোরে আমি আপনার বিরুদ্ধে শোনা একটা কথাতেও কর্ণপাত করিনি, কারণ আমি নিজের চোখে না দেখা অবধি কারো মুখের কথা বিশ্বাস করে বসে থাকি না। যাই হোক, শেষ একটা কথাই বলবো, এখন থেকে তো আমি আপনার চোখের সামনেই থাকবো। ভালো করে দেখে তারপর জাজ করে বলবেন আমি কেমন আর আমার চরিত্রটাই বা কিরূপ।
অন্য কারো কথা ধরে বিশ্বাস করে বসে থাকবে না প্লিজ, এটা আমার অনুরোধ। এসব বলতে গিয়ে কিছুটা চাপা অভিমান ও রাগে উদিতার ফর্সা গাল নাক লাল হয়ে গেল, চোখ থেকেও যেন আগুন বের হচ্ছে। আশিয়ানের মতিগতি বুঝতে একটুও অসুবিধা হয়নি উদিতার। রাগে হনহন করে বারান্দা থেকে প্রস্থান নিল সে। আশিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে রইল উদিতার যাওয়ার পানে। সত্যি তো, উদিতা এক বর্ণও মিথ্যে বলেনি। এক দুজন খারাপ হলে কি সবাই খারাপ হয়ে যায়? এখন পর্যন্ত একবার উদিতার সম্পর্কে খারাপ কিছু শুনেনি সে, কোনো ব্যাড রেকর্ড পায়নি। তারপরও অজান্তে উদিতাকে কষ্ট দিয়ে ফেললো সে। রাগে নিজের চুল নিজেই টানতে লাগলো আশিয়ান। উদিতা আলমারি থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। খুব কষ্ট পেয়েছে সে আশিয়ানের এমন মনোভাবে। সব মেয়েরাই কি একরকম হয়? কিছু মেয়েরা তো শুধু এক মুঠো ভালোবাসা চায়। আশিয়ান কেন তাকে বুঝলো না? রাগে দুঃখে উদিতা কিছুক্ষণ নীরবে চোখের জল বিসর্জন দিয়ে কাপড় পাল্টে ফ্রেশ হয়ে রুমে এসে বিছানার এক পাশে শুয়ে পড়ল। আশিয়ান যদি ঠিক হয় তাহলে আজকে উদিতার দেওয়া লজ্জাটাই যথেষ্ট, আর জীবনে অন্য কারো কথায় নিজের স্ত্রীকে জাজ করতে যাবে না। উদিতা ঘুমিয়ে যাওয়ার প্রায় আধা ঘন্টা পর আশিয়ান বারান্দার ডোর লক করে পর্দা মেলে দিয়ে রুমের ভিতর এসে রুমের ডোর লক করে তারপর বিছানায় এসে উদিতার পাশে শুয়ে পড়ল। উদিতা অন্যদিকে মুখ করে ঘুমিয়ে গেছে। আশিয়ান মনে মনে খুবই গিল্ট ফিল করছে। উদিতা তাকে কি ভাবছে মনে মনে আল্লাহ জানেন। আশিয়ান ঘুমন্ত উদিতার মুখ পানে একবার তাকালো। কি নিষ্পাপ চেহারা! এ চেহারা কখনো কাউকে ধোকা দিতে পারে না। এ চেহারার কোনো কলুষতা নেই, একদম সরল একটা মেয়ে সে। আশিয়ান উদিতাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে নিজের একদম কাছে টেনে আনলো। উদিতা তো বেদম ঘুমে ব্যস্ত। উদিতার কাঁধ থেকে জামার হাতা একটু নামিয়ে সেখানে মুখ ডুবিয়ে দিল আশিয়ান। উদিতা একটু নড়ে চড়ে উঠলো এমন স্পর্শে। আশিয়ান টাইট করে নিজের সাথে মিশিয়ে উদিতাকে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। একটা সময় উদিতার কাঁধে চুমু খেতে খেতে ঘুমিয়ে পড়লো সে। মাঝরাতে উদিতা খেয়াল করলো যে সে একদম আশিয়ানের সাথে মিশে শুয়ে আছে। অস্বস্তি লাগছে আশিয়ানের এভাবে জড়িয়ে ধরায়, কিন্তু কিছু করা নেই। দীর্ঘশ্বাস ফেলে এভাবেই শুয়ে পড়ে সে। আশিয়ানের এক হাত উদিতার জামার ভেতর পেটের উপর বিচরণ করছে। হাতটা বের করতে পারল না উদিতা। আশিয়ানের মতো এমন বডি বিল্ডার যুবকের কাছে তার তুলোর মতো কিশোরী শরীরের শক্তি একদম নস্যি। আশিয়ানের শ্বাস প্রশ্বাস উদিতার গলায় এসে আছড়ে পড়ছে ক্রমাগত। উদিতা কেঁপে কেঁপে উঠছে এরকম হাওয়ায়। একটা সময় সেও আর চোখ টেনে খুলতে পারল না, হারিয়ে গেল ঘুমের দেশে। পরদিন সকাল 5টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অজু করে এসে ফজরের নামাজ আদায় করে নিল উদিতা। আশিয়ান মরার মতো ঘুমাচ্ছে। উদিতা আশিয়ানের দিকে তাকিয়ে মনে মনে বলল, যত ঘুমানোর ঘুমিয়ে নি না আজ আর কাল। এরপর থেকে দেখব নামাজ না পড়ে কিভাবে ঘুমাতে পারেন আপনি। এই দুটো দিন আপনার স্বাধীনভাবে ওড়ার দিন, তারপর থেকে আমার হুকুম জারি হবে। কি বদলোক রে বাবা, নামাজ কালামের প্রতি কোনো আগ্রহই নেই দেখা যায়। জানতাম না এরকম কোনো মানুষ আছে। উদিতা নামাজ শেষে নিচে চলে গেল। এত সকালে বাসার কেউ ঘুম থেকে উঠেনি, তবে উদিতা জানে এ সময় তার পরিবারের সবাই ঘুম থেকে উঠে পড়ে। যেহেতু ওরা আজকে এ বাসার মেহমান, সেহেতু উদিতার দায়িত্ব তাদের সবকিছুর খেয়াল রাখা, কারণ সে ব্যতীত আর কেউ জানবে না কখন তাদের কি প্রয়োজন হয়। এ সময়টাতে মিস্টার আনিসুল রং চা ও শাহরিয়ার দুধ চা খায়, তাই উদিতা রান্নাঘরে যাচ্ছে তাদের জন্য নাস্তা বানাতে। রান্নাঘরে কেউ নেই, পুরোই ফাঁকা। উদিতা তার বাবা ভাইয়ের জন্য চা বানাতে লাগলো, সাথে হালকা কিছু নাস্তা যেমন রুটি পরোটা। রাতের রান্না করা মাংসের তরকারি ও সবজি গরম করে নিল। ফ্রিজ থেকে দুধ বের করে সেটা গরম করে দুটো মগে নিয়ে নিল তার ভাতিজা ও বোনপোর জন্য। সবার জন্য একে একে নাস্তা তৈরি করে নিয়ে ট্রেতে করে প্রথমে ভাই ও বোনের রুমে গিয়ে নক করলো। ওরা দরজা খুলে দিতেই তাদের জন্য নির্দিষ্ট নাস্তাগুলো দিয়ে এখন বাবা মায়ের রুমে গেল সে। নক করতেই মিসেস আনিতা দরজা খুলে দিলেন। মেয়েকে দেখতে পেয়ে মিষ্টি হাসি দিলেন তিনি। উদিতাও প্রত্যুত্তরে হাসলো। সালাম দিয়ে রুমে ঢুকলো সে। মিস্টার আনিসুল একটা ম্যাগাজিন পড়ছেন, বিছানায় আধশোয়া হয়ে বসে। উদিতাকে দেখতে পেয়ে শটান হয়ে বসলেন তিনি। হাত থেকে ম্যাগাজিনটা রেখে উদিতার দিকে তাকিয়ে হাসি মুখে উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, আরে আমার মামু নিচে বসো, আম্মু এখানে বসো। উদিতা মায়ের হাতে নাস্তা ট্রেটা এগিয়ে দিয়ে বাবার কাছে বসে কথা বলতে লাগলো হাসি মুখে। মিসেস আনিতা আনমনে হাসলেন মেয়ের কাছ দেখে। শ্বশুরবাড়িতে এসেও নিজের মা বাবার যত্নের কথা ভুলেনি। মিস্টার আনিসুল প্রতিদিনকার মতো মেয়ের হাতে চা তৃপ্তি নিয়ে খেলেন।
উদিতা বেশ কিছুক্ষণ তাদের সাথে কথা বলে আবারও রান্নাঘরে চলে এলো সবার জন্য নাস্তা বানাতে। পরিবারের সবাই ও অন্যান্য মেহমান ঘুম থেকে উঠতে উঠতে সকাল 9টা বেজে যাবে প্রায়, আর এখন তো 6:30টাও হয়নি পুরোপুরি। সবার জন্য মিডিয়াম সাইজের বেশ বড় ডেকচিতে করে ডিমের পোলাও রান্না করলো উদিতা, সাথে ঝাল ঝাল করে গরুর মাংসের রেজালা ও সালাদ রান্না করলো। স্যান্ডউইচ ও বড় এক বোল বানালো সে কয়েকজনের রুচির কথা চিন্তা করে। আশিয়ানের জন্য আলাদা করে নর্মাল কফি বানিয়ে রুমে চলে এলো উদিতা, রান্নাঘরের সবকিছু সুন্দর করে গুছিয়ে। রুমে এসে দেখলো আশিয়ান সবেমাত্র ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে। উদিতাকে কফির মগ হাতে দেখতে পেয়ে টাওয়াল নিয়ে এগিয়ে এসে উদিতার হাত থেকে মগটা নিল আশিয়ান। উদিতা আশিয়ানের থেকে টাওয়াল নিয়ে কিছু না বলে বারান্দায় গিয়ে মেলে দিল। আশিয়ান ভ্রু কুঁচকে তাকালো উদিতার যাওয়ার দিকে। এভাবে ইগনোর করলো কেন সে? সারাটা সময় উদিতা আশিয়ানকে ইগনোরই করলো, একটা কথাও নিজ থেকে বলল না, শুধু হু হাতেই জবাব দিয়েছে। আশিয়ান বিষয়টা একটু সহ্য করতে পারছে না, কেউ তাকে জীবনেও এরকম এড়িয়ে চলেনি, আর আজ এই মেয়েটা কি সুন্দর অবলীলায় তাকে ইগনোর করে যাচ্ছে, এটা কি সহ্য করার মতো? তারপরও আশিয়ান নিজ থেকে বেহায়ার মতো কথা বলতে চাচ্ছে, কিন্তু উদিতা পাত্তাই দিচ্ছে না। উদিতার এমন ঠান্ডা মাথায় এড়িয়ে চলা আশিয়ানের মেজাজটা বিগড়ে দিয়েছে পুরো। বাসার সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডাইনিং রুমে এসে উদিতার হাতের সকালের নাস্তা খেয়ে সবার মনটা ভরে গেল, কারণ খাবারগুলো ভীষণ সুস্বাদু ও মজাদার হয়েছে খেতে। সবাই তো উদিতার প্রশংসায় পঞ্চমুখ। আশিয়া নিজেও মনে মনে প্রশংসা না করে পারল না উদিতার। সত্যি মেয়েটার রান্নার হাত দারুণ। আজ দুপুরের খাওয়া দাওয়ার পর উদিতা ও আলিয়া নিজের বাবার বাসায় যাবে রীতি অনুযায়ী। আশিয়ান ও তাসকিনও যাবে তাদের সাথে, তবে আলিয়া যাবে তার বাসায় আর উদিতা যাবে নিজের বাসায়। আলাদা আলাদা গন্তব্য তাদের। উদিতা একটা শাড়ি পরে তার উপর ঢিলা ঢালা একটা বোরকা পরে নিল, সাথে বড় দেখে খিমারের হিজাবও পরলো। আশিয়ান শুধু চেয়ে চেয়ে দেখলো, কিছু বলল না। উদিতা যে এতটা রাগ করবে ভাবেনি সে। সরি বলারও সুযোগ পাচ্ছে না। এই মুহূর্তে তার মনে হচ্ছে লোকে ঠিকই বলে, বিয়ের পর ছেলেরা বাঘ থেকে বিড়াল বনে যায়। নিজেকেও এমন মনে হচ্ছে, কারণ এই সেই আশিয়ান যে জীবনেও কখনো কাউকে সরি বলেনি, ইভেন ভুল করলেও না। অথচ আজ নিজের বউকে কিভাবে সরি বলবে সেটাই বুঝে পাচ্ছে না আশিয়ান। সবার কাছ থেকে বিদায় নিয়ে উদিতা ও আশিয়ান অবশেষে রওনা দিল তাদের গন্তব্যের উদ্দেশ্যে। উদিতা আজ তার নিজের বাসায় যাচ্ছে, এজন্য সে অনেক খুশি। আশিয়ান এই মুহূর্তে চুপচাপ বসে আছে, ফোন টিপছে, আর তার ড্রাইভার গাড়ি চালাচ্ছে। প্রায় আধা ঘন্টা পর ওরা সবাই উদিতাদের বাসায় পৌঁছে গেল। বাসার সবাই আশিয়ানকে আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়ে। উদিতা এক ফাঁকে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে বোরকা ও শাড়ি চেঞ্জ করে একটা ঢিলা ঢালা ফুলহাতার লং গাউন পরে এসেছে সে। গরম লাগছে ভীষণ তার। একটু বাইরে গিয়ে ভাবিকে ইশারা দিয়ে বলল আশিয়ানকে রুমে পাঠিয়ে দিতে। বেচারা গরম নিশ্চয় হাঁপিয়ে গেছে। উসামা আশিয়ানকে রুমে পাঠিয়ে দিল উদিতার কথা মতন। আশিয়ানের জন্য টাওয়েল, ট্রাউজার ও একটা গেঞ্জি বের করে রেখেছিল উদিতা। আশিয়ান রুমে আসতেই উদিতা সেসব এগিয়ে দিল তাকে। আশিয়ান যেন হাঁপ ছেড়ে বাঁচলো, তার প্রচুর গরম লাগছে। উদিতা কাপড় এগিয়ে দিতেই আশিয়ান সেসব নিয়ে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। আশিয়ানের গোসল শেষ হতে উদিতা ততক্ষণে আশিয়ানের জন্য 1 গ্লাস ঠান্ডা লেবুর শরবত নিয়ে রুমে চলে এসেছে। আশিয়ান চুল না মুছেই টাওয়াল রেখে উদিতার হাত থেকে শরবতের গ্লাসটা নিয়ে ঢকঢক করে সব শরবত পান করে নিল। উদিতা রুমের ফ্যানের বাতাস ফুল স্পিডে ছেড়ে দিল। আশিয়ান সিম্পল বিছানাটায় গিয়ে আরামে বসলো। ফ্যান সোজা তার মাথার উপর চলছে। উদিতা গ্লাসটা টেবিলে রেখে টাওয়েল হাতে এগিয়ে এলো আশিয়ানের কাছে। কোনো কথা না বলে আশিয়ানের মাথা মুছে দিতে লাগলো সে। আশিয়ান অবাক হয়ে উদিতার দিকে তাকিয়ে আছে। উদিতা ভালো করে আশিয়ানের মাথা মুছে দিয়ে বলল আশিয়ানকে শুয়ে পড়তে, কারণ আশিয়ানের চোখ কেমন লাল হয়ে আছে। উদিতা বুঝতে পারলো যে আশিয়ানের মাথা ব্যথা করছে। উদিতা রুমের দরজা লাগিয়ে এসে আশিয়ানের পাশে বসে আশিয়ানকে বলল তার কোলে মাথা রেখে শুতে। আশিয়ান টু শব্দ না করে উদিতার কথা মতো কাজ করলো। উদিতার কোলে মাথা রেখে শুয়ে পড়ে সে। উদিতা আশিয়ানের মাথার চুল আলতোভাবে টেনে দিতে লাগলো। আশিয়ান আরামে চোখ মুদে ফেলেছে। এরকমটা তার মা এতদিন করতেন, আর আজ উদিতা করছে। হয়তো আশিয়ানের জন্য স্ত্রী বাছাইয়ে মিসেস ইয়াসমিন কোনো ভুল করেননি। একটা সময় আশিয়ান উদিতার কোলেই ঘুমিয়ে পড়ল। উদিতা আশিয়ানের মুখের দিকে তাকিয়ে একটা বড় করে নিঃশ্বাস ফেলে। সন্ধ্যার একটু আগে আশিয়ানের ঘুম ভাঙল।
আশিয়ানের রুমের মতোই উদিতার রুমে কোনো সাউন্ড নেই, একদম আরামদায়ক পরিবেশ। যদিও আশিয়ানের বাসার মতো এই বাসা মোটেও বিলাসবহুল নয়, তারপরও শান্তি নীড়। আশিয়ান খেয়াল করে দেখলো সে বালিশে মাথা রেখে শুয়ে আছে, রুমে উদিতা নেই। জানালাগুলোতে ভারী পর্দা টানানো, যার ফলে বাইরের আলো রুমে বেশি প্রবেশ করতে পারছে না। আশিয়ান শোয়া থেকে উঠে বসলো, মনটা উদিতাকে খুঁজে বেড়াচ্ছে, মাথাটাও ব্যথা করছে তার। বাসা থেকে ঔষধও আনেনি সে। আশিয়ান বিছানায় বসে ফোন চেক করছে, এমন সময় উদিতা রুমে এলো। আশিয়ান তাকালো উদিতার দিকে। উদিতা এসে আশিয়ানকে বলল ফ্রেশ হয়ে আসতে। আশিয়ান শুনলো না, গ্যাট মেরে বসে রইল। উদিতা ব্রু কুচকে তাকালো আশিয়ানের দিকে, কিছু একটা ভেবে আবারও রুমের বাইরে গেল সে। আশিয়ান উদিতার যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। প্রায় মিনিট 10 পর আবারও রুমে ফিরে এলো উদিতা, বড় এক মগ চা হাতে নিয়ে। সেই ভেষজ সুগন্ধি চাটা আবারও তৈরি করেছে উদিতা আশিয়ানের জন্য। আশিয়ানের কাছে এসে উদিতা চায়ের মগটা বাড়িয়ে দিল। আশিয়ান সুগন্ধি চাটা পেয়ে খুশি মনে হাত বাড়িয়ে নিয়ে আয়েশ করে খেতে লাগলো। উদিতা আশিয়ানের দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনার কি সবসময় মাথা ব্যথা করে? আশিয়ান চা পান করতে করতে জবাব দিল, এটা কি বলেন, ভালো ডাক্তার দেখাননি? দেখিয়েছি তো, ডক্টর অনেক ঔষধ প্রেসক্রাইব করিয়েছেন। মাইগ্রেন প্রবলেম আছে আমার, এজন্যই প্রায় সময় অনেক মাথা ব্যথা করে। আর গরমের দিনে বেশি অসুবিধা হয়। অনেক সময় তো ব্যথা সহ্য করতে পারি না আমি, খুব কষ্ট লাগে, যন্ত্রণায় মনে হয় মাথাটা যেন ফেটে যাবে। আশিয়ানের কথা শুনে উদিতার ভীষণ খারাপ লাগলো। কেন জানি আশিয়ানের কষ্ট সহ্য করতে পারে না। এই 2 দিনে অন্তত এটা বুঝতে পেরেছে সে, এভাবেই হয়তো স্বামীর জন্য পবিত্র ভালোবাসা সৃষ্টি হয় অন্তর থেকে, যা উদিতার ক্ষেত্রেও হয়েছে। উদিতা আশিয়ানের দিকে আবারও তাকিয়ে বলল, আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে আসুন, ডাইনিং এই রুমে সবাই মিলে সন্ধ্যা নাস্তা করব। আসছি। চা খাওয়া শেষে মগ হাতে ধরিয়ে দিতেই উদিতা চলে গেল। আশিয়ান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো, তারপর ডাইনিং রুমে চলে এলো সবার সাথে সন্ধ্যার নাস্তা করতে। ডাইনিং রুমে উদিতার পরিবারের সবাই বসে আছেন। এতক্ষণ আশিয়ানের আসার অপেক্ষা করছিল সবাই। আশিয়ান সবার সাথে হাসি মুখে কুশলাদি বিনিময়ের পরে চেয়ার টেনে বসে পড়ে নাস্তা করতে। হরেক রকমের নাস্তা তৈরি করা হয়েছে আশিয়ানের জন্য। পরিবারের ছোট জামাই বলে কথা, আপ্যায়নে কোনো ত্রুটি রাখেননি ওনারা। মিসেস আনিতা ও উসামা ব্যস্ত হয়ে আশিয়ানের পাতে নাস্তা বেড়ে দিতে লাগলেন। আশিয়ান হাসি মুখে সবার সাথে কথা বলতে লাগলো। উদিতার মামাতো ও খালাতো ভাই বোনেরাও আছে এখানে, যার জন্য উদিতা ওড়নাকে নেকাবের মতো করে মুখ ঢেকে রেখেছে। আশিয়ান উদিতার বাবা, ভাই ও দুলাভাইয়ের সাথে ব্যবসা নিয়ে নানা ধরনের কথাবার্তা বলতে লাগলো। নাস্তা করা শেষে ড্রয়িং রুমে বসে একসাথে সবাই আড্ডা দিচ্ছে। উদিতা এসব আজাইরা গল্প করা বাদ দিয়ে রাতের ডিনারের বন্দোবস্ত করতে লাগলো। তার ছাদ বাগানে লাউয়ের মাচায় 2টো লাউ বড় হয়েছে। আশিয়ানের জন্য সেগুলো কেটে নিয়ে এলো সে, সাথে লাউ শাক, টমেটো আর পুঁই শাকও আনলো। রাতের জন্য আছে টমেটো আর রুই মাছের টক, চিংড়ি দিয়ে লাউ শাক, ছোট মাছের তরকারি, রুই মাছ ও গলদা চিংড়ি মাছ ভুনা, ডিম দিয়ে পুঁই শাক, মাছের মাথা দিয়ে লাউ রান্না করবে। সাথে আছে গরুর মাংসের কালা ভুনা, কয়েক পদের সবজি, সালাদ, পাতলা করে ডাল ও সুগন্ধি মিনিকেট চালের সাদা ভাত। ব্যাস, আজ এই পর্যন্তই মেনু। উদিতা ব্যস্ত রান্না করতে, মিসেস আনিতা ও উসামা হেল্প করছে তাকে। উষা বাচ্চাদের খেয়াল রাখছে, 2টাই যে পরিমাণ দুষ্টু, চোখে চোখে না রাখলে সারা ঘরকে লন্ডভন্ড করে ফেলবে মুহূর্তেই। আশিয়ানকে তার আন্ডারওয়ার্ল্ডের সহকারী মির্জা ফোন দিয়ে বলল ইমার্জেন্সি আজ গোডাউনে তাকে যেতে হবে। আশিয়ান তার পার্সোনাল সেক্রেটারি মাহবুবকে ফোন করে বলল তার গাড়ি নিয়ে আসতে। তারপর উদিতাকে বলে বাসা থেকে বেরিয়ে এলো সে। মাহবুব প্রায় 20 মিনিট পর গাড়ি নিয়ে এলো। আশিয়ানের হাতে গাড়ি ও চাবি গছিয়ে দিয়ে সে আবারও তার কাজে চলে গেল। আর আশিয়ান গেল তার গন্তব্য অনুযায়ী সেই গোডাউনে। উদিতা রান্না সেরে উষা রুমে গিয়ে বসেছিল। অতঃপর তার ফাজিল কাজিনরা এসে তাকে ঘিরে ধরে বসে বাসরাতে কি কি করেছে তাকে আশিয়ান তা নিয়ে তাকে খোঁচাতে লাগলো। তাদের পিঞ্চ মারা কথা শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেছে উদিতা। তাদেরকে কিছুই বলা যাচ্ছে না। অসভ্য অসভ্য কথা শুনে উদিতার কান ঝালাপালা। সব কাজিনগুলো তার থেকে বয়সে বড় আর নয়তো সমবয়সী। কেমনে যে এরা এত পাকা পাকা কথা বলছে আল্লাহ মালুম। উদিতার তো অবস্থা এমন, ছেড়ে দে মা কেঁদে বাঁচি টাইপ। এত লজ্জা সে জীবনেও পায়নি। এখান থেকে উঠে বেরিয়েও আসতে পারছে না সে। এই বিপজ্জনক পরিস্থিতি থেকে তাকে উদ্ধার করলো উসামা। উদিতা যেন হাঁপ ছেড়ে বাঁচল।
নিজের রুমে এসে বসলো উদিতা। লজ্জায় গাল দুটো ব্লাশিং হয়ে আছে তার। আশিয়ানের আদর করার কথা মনে পড়ে গেল উদিতার। হোক না সেটা সামান্য, কাজিনদের সে বলতে পারেনি যে আশিয়ান তো তাকে একটু হলেও স্পর্শ করেছে। কি করে বলবে? স্বামী স্ত্রীর এসব কথা তো কাউকে বলা চায় না, এসব বলা যে গুনাহ। আশিয়ানের কাজ ছেড়ে ফিরতে ফিরতে রাত প্রায় 10:30 বেজে গেছে। এসব কাজ থেকে চাইলেও সকাল সকাল বাসায় ফেরা যায় না। আর আশিয়ান তো মাফিয়া গ্রুপের হেড। আজও একজন পাপী দুনিয়া থেকে বিদায় নিল। সে একজন পুলিশ হয়েও পাপ কাজের সাথে জড়িত ছিল। বেশ কয়েকটা মেয়ের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের ব্যবহার করেছে সে। ক্যাসিনো ব্যবসায়ের সাথেও সে জড়িত ছিল। কিভাবে যে সে পুলিশ হয়েছে আল্লাহ জানেন। আজ তার সব জারিজুরি খতম। ক্ষমতার অপব্যবহার করে বেশি উপরে উঠে গেছিল সে, তাই আজ একদম নিচে নামিয়ে দিল তাকে আশিয়ান। বাসার দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতেই উদিতা এসে দরজা খুলে দিল। যেন আশিয়ানের অপেক্ষাতেই ছিল সে। আশিয়ান কিছু না বলে বেশ কয়েকটা ব্যাগ উদিতার হাতে ধরিয়ে দিয়ে রুমে চলে যায়। ঘেমে গেছে সে গরমের কারণে, আবারও শাওয়ার না নিলে চলছে না। রুমে ঢুকে সোজা গোসল করতে চলে গেল সে। উদিতা ব্যাগ খুলে দেখলো অনেকগুলো কাটা মাছ মাংসের প্যাকেট, সাথে ফ্রেশ শাকসবজিও আছে। আসার সময় বাজার করে নিয়ে এসেছে সে সুপার শপ থেকে। রান্নাঘরে মায়ের হাতে ব্যাগগুলো দিয়ে আশিয়ানের পিছন পিছন উদিতাও রুমে এলো। লোকটা গরমে যেন পাগল হয়ে গেছে, টাওয়ালটা পর্যন্ত সাথে নেয়নি। উদিতা টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমের দরজায় নক করলো টাওয়াল নিতে। আশিয়ান ওয়াশরুমের দরজা খুলে সামান্য ফাঁক করে টাওয়াল নিয়ে আবারও দরজা লাগিয়ে ফেললো। উদিতা ডাইনিং টেবিলে খাবার সাজানো হয়েছে কিনা দেখতে চলে গেল। দীর্ঘক্ষণ ধরে গোসল শেষ করে ঠান্ডা হয়ে রুমে আসে আশিয়ান। এখন শান্তি লাগছে। বরাবরের মতো এখনো মাথা মুছে নিছে। এটা তার বদ অভ্যাস বলা যায়। উদিতা রুমে এসে আশিয়ানকে দেখে লজ্জা পেয়ে গেল। আশিয়ান শুধু টাওয়াল কোমরে পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। খালি লোমশ বুকে পানি লেগে মুক্তোর মতো চিকচিক করছে। চুল থেকে মুখের থুতনি বেয়ে পানি পড়ছে আশিয়ানের। তাকে দেখতে খুবই স্নিগ্ধ লাগছে এখন। উদিতা তো মনে মনে টাসকি খেয়ে গেছে তাকে দেখে। ছেলে মানুষ যদি এত সুন্দর হয়, মেয়েরা তো পিছে লাইন দিয়ে পড়ে থাকবেই। উদিতা এক পা করে এগিয়ে গেল আশিয়ানের সামনে। বিছানা থেকে আরেকটা টাওয়াল নিয়ে আশিয়ানের চুল মুছে দেওয়ার জন্য পা উঁচু করে আশিয়ানের মাথা নাগাল পাওয়ার বৃথা চেষ্টা করলো। আশিয়ান অনেক লম্বা, তার নাগাল পাওয়া উদিতার জন্য দুঃসাধ্য বলা চলে। উদিতার বৃথা চেষ্টা দেখে আশিয়ান মনে মনে হেসে তার কোমর জড়িয়ে ধরে নিজের আরো কাছে টেনে নিয়ে উঁচুতে তুলল। উদিতার মনে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। লজ্জায় মাথা নিচু করে আশিয়ানের মাথায় ভেজা চুলগুলো যত্ন সহকারে মুছে দিতে লাগলো সে। মাথা মোছা শেষ হতেই আশিয়ান উদিতাকে নিচে নামিয়ে দিল। উদিতা লজ্জায় লাল হয়ে আশিয়ানকে বলল ডিনার করতে ডাইনিং রুমে আসতে। আশিয়ান মাথা নেড়ে সায় জানাতেই উদিতা রুম থেকে প্রায় পালিয়ে যায়। আশিয়ান উদিতার যাওয়ার পানে তাকিয়ে মৃদু হেসে ওঠে। জামা কাপড় পরে আশিয়ান সবার সাথে ডাইনিং রুমে চেয়ার টেনে বসে পড়ে রাতের খাবার খেতে। উদিতা নিজ হাতে আশিয়ানকে খাবার বেড়ে দিল। আশিয়ান উদিতাকে খেতে বসতে বলল না, তার কারণ টেবিলে উদিতার মামাতো আর খালাতো ভাইয়েরা আছে, আর ওরা অনেক অ্যাডাল্টও। নিজের বউয়ের পর্দা নষ্ট করতে চায় না সে, সাথে এটাও চায় না যে তার সুন্দরী বউকে সে ছাড়া অন্য কেউ দেখুক। ডিনার সেরে আরো এক দফা আটা দিয়ে উদিতার রুমে ফিরে এলো আশিয়ান। উদিতা আশিয়ানের আগেই এসে নামাজ আদায় করে ওড়না খুলে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছে। আশিয়ান রুমে প্রবেশ করতেই উদিতাকে এরূপে দেখলো। আশিয়ান এগিয়ে গিয়ে বিছানার উপর বসে উদিতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আশিয়ানের এমন করে তাকানোতে উদিতা লজ্জায় পরে চিরুনি রেখে চুলগুলো খোপা করে ফেললো। খোপা করতেই আশিয়ানের চোখ উদিতার বিউটি বোনস ওয়ালা গলার উপরে পড়ে। বিউটি বোনস এর মাঝখানে কালো কুচকুচে একটা তিল স্পষ্ট জ্বলজ্বল করছে। উদিতা ছোট্ট একটা ওড়না গলায় পেঁচিয়ে আশিয়ানকে জিজ্ঞেস করলো, মায়ের সাথে কথা হয়েছে আপনার? আশিয়ান উদিতার দিকে তাকিয়ে জবাব দিল, হয়েছে। ও। উদিতা পড়ার টেবিল গোছাতে লাগলো এক মনে। আশিয়ান খেয়াল করে দেখলো পড়ার টেবিলে শুধু ক্লাস 9-10 বই আর গাইড বই রাখা। অজান্তেই ব্রুজোরা কুচকে গেল তার। জিজ্ঞেস করলো, তোমার পড়ার টেবিলে 9-10 বই কিসের জন্য বুঝলাম না। তুমি কি ক্লাস 9-10 পড়ো? এইবার এসএসসি পরীক্ষা দিয়েছি, রেজাল্টের পর আর এই বই রাখবো না এখানে। আশিয়ান হিসাব মিলাতে ব্যস্ত হয়ে গেল। উদিতার তো বয়স 18, তাহলে সে এসএসসি পরীক্ষা দিল কেন? তার তো এবার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা। ফেলার নয় তো?
আশিয়ান আবারও জিজ্ঞেস করলো, বিয়ের রেজিস্ট্রি পেপারে দেখলাম তোমার বয়স 18 বছর। তাহলে তুমি এবার এসএসসি পরীক্ষা কিভাবে দিলে? মানে তোমার তো এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। উদিতা একটু অবাক হয়ে বলল, কি বলেন, আমার বয়স 18 হতে যাবে কোন দুঃখে? আমি মাত্র 16 বছর বয়সে পদার্পণ করেছি। আর বয়স অনুযায়ী আমার পড়াশোনা তো ঠিকই আছে। কেন আপনি আমার বয়স জানেন না? আশিয়ান যার পরনাই বিস্মিত হলো উদিতার কথা শুনে। সে বিশ্বাসই করতে পারছে না যে উদিতার বয়স মাত্র 16 বছর। এটা কিভাবে সম্ভব? এত পিচ্ছি একটা মেয়ের সাথে তার বিয়ে হয়েছে, সেটা ভাবতেই পারছে না। আগে জানলে তো জীবনেও এই বিয়ে করতো না। উদিতা আশিয়ানের থেকে গুনে গুনে 10 বছরের ছোট, কিন্তু যে হারে পর্দা করে তাকে দেখে তো বোঝার কুদরতই নেই যে সে এত পিচ্ছি। আশিয়ান বিস্ময়ে চেপে গম্ভীর কণ্ঠে বলল, তুমি জানো আমি তোমার থেকে গুনে গুনে 10 বছরের বড়? হ্যাঁ জানি তো। তো মানে এখন কি তোমার বিয়ের বয়স হয়েছে যে তুমি আমার মতো বয়স্ক একটা ছেলেকে বিয়ে করেছো? কই, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। আর আপনি বয়স্ক কে বললো? আপনার বয়স তো পারফেক্টই আছে। আমার মনে হচ্ছে আমার মতো বয়সের ছোট মেয়ে বিয়ে করা আপনার প্রবলেম হচ্ছে, তাই না? আশিয়ান কিছুটা থতমত খেয়ে গেল উদিতার কথা শুনে। আমতা আমতা করে বলল, ঠিক তা নয়, আসলে এখন তো তোমার পড়ালেখা করার বয়স। বিয়ের বয়স তো তোমার হয়নি এখনো। এখন আমি তো চাইলেও তোমার সাথে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক গড়ে তুলতে পারবো না, কারণ তুমি এতটাই অবুঝ যে রুম ডেট কি তাই জানো না। আর আমি এমন ছেলে নই যে তোমায় ফোর্স করবো এই জন্য। কিন্তু তারপরেও প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক ছেলেরই আলাদা চাহিদা রয়েছে যা তার স্ত্রীকে পূরণ করতে হয়। তো আমি কি চাইলেই তুমি আমার চাহিদা পূরণ করতে পারবে বলো? আমি এতটাও ইনম্যাচিউর নই। বুঝিয়ে বললে আমি সব বুঝি। জানি না আপনি কোন চাহিদার কথা বলছেন, কিন্তু একজন স্বামী স্ত্রী হিসেবে আপনার সকল কথা শোনা আমার দায়িত্ব। আপনার প্রত্যেকটা আদেশ আমি পালনের করার চেষ্টা করব। মনে রাখবেন, আমার থেকে আরও কম বয়সী মেয়েদের বিয়ে হচ্ছে এবং তারা খুব সুন্দরভাবে সংসার করছে। তাহলে আমি কেন পারবো না? মানলাম, কিন্তু এটা জেনে রাখো, আমি তোমার ওপর যদি কখনো কন্ট্রোললেস হয়ে যাই তাহলে কিন্তু দোষ দিতে পারবে না। আর মনে হয় না বেশি দিন তোমার থেকে আমি দূরে থাকতে পারবো। আর হ্যাঁ, আমার হুটহাট কাছে এসে নিয়ে কিছু বলতে পারবে না। তোমার সাথে আমার যখন যা করতে মন চাইবে তখন তাই করব। উদিতার অন্তর কেঁপে ওঠে আশিয়ানের কথা শুনে। কিছুটা হলেও বুঝতে পারছে সে আশিয়ানের কথার মর্মার্থ। কিছু বলল না উদিতা আশিয়ানের কথার বিপরীতে, শুধু মাথা হালকা নেড়ে সায় জানালো। আশিয়ান বিছানায় শুয়ে পড়ে। উদিতাও রুমের দরজা লাগিয়ে লাইট নিভিয়ে বিছানায় আশিয়ানের পাশে এসে শোয়। ওড়না খুলে বালিশের মাঝখানে রাখলো সে। আশিয়ানের বিছানা থেকে উদিতার বিছানা অনেক ছোট, শুধু দুজনেরই জায়গা হবে বিছানায়। আশিয়ান উদিতার কোমর ধরে নিজের একদম কাছে টেনে আনলো। উদিতার শ্বাস আটকে গেল যেন আশিয়ানের এমন হ্যাঁচকাটারে। আশিয়ান উদিতার কানের লতিতে ঠোঁট বুলালো। আশিয়ানের স্পর্শে উদিতা কেঁপে ওঠে। আশিয়ান উদিতার বিউটি বোনস এবার ঠোঁট বুলিয়ে চুমু খেতে লাগলো। আশিয়ানের চুল আঁকড়ে ধরে উদিতা। জোরে জোরে নিঃশ্বাস ফেলছে সে। এটা কেমন অনুভূতি? আশিয়ান কাছে আসলে সে এই অদ্ভুত ধরনের অনুভূতির শিকার হয় কেন? বুঝতে পারে না উদিতা। আশিয়ান উদিতাকে তার গলায় আদর করতে ব্যস্ত। একটা সময় আশিয়ান আর গভীরে না গিয়ে উদিতার বুকে মাথা রেখে শুয়ে পড়ে। উদিতা যেন হাঁপ ছাড়লো। উফ, আর একটু দেরি হলে উদিতা আজকেই শেষ হয়ে যেত। আশিয়ানের স্পর্শে তার মনে কেমন জানি এক প্রকার মাদকতা কাজ করে। আশিয়ান চোখ বন্ধ করে উদিতাকে সাপের মতো পেঁচিয়ে জড়িয়ে ধরে রাখলো। উদিতা আশিয়ানের মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দিচ্ছে। আশিয়ান পরম আবেশে ঘুমের অতলে হারিয়ে যেতে লাগলো, যেন উদিতার বুকে তার সমস্ত সুখ লুকিয়ে আছে। আশিয়ান ঘুমিয়ে গেল। উদিতা তার মাথায় চুমু খেয়ে নিজেও ঘুমানোর চেষ্টা করলো। একটা সময় সেও ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম থেকে উঠে উদিতা তার নিত্যদিনকার কাজে মনোনিবেশ করে। আশিয়ান ঘুমে মগ্ন। উদিতা তাকে জাগালো না। ঘুমাক মানুষটা একটু শান্তিতে। সে রান্নাঘরে গিয়ে সকালের নাস্তা তৈরি করতে লাগে। সকাল 9টা বাজতেই আশিয়ানের ঘুম ভেঙে যায়। সে কখনো এত লেটে ঘুম থেকে উঠে না। শ্বশুর বাড়িতে আছে বলে আজ তার রুলসের হেরফের হলো, নয়তো কখনোই এত লেটে ওঠার বান্দা সে নয়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে সোজা ডাইনিং এ চলে গেল সে। গিয়ে দেখলো বেশ কয়েকজন সকালের নাস্তা করছে বসে বসে। তাদের সাথে সেও বসে পড়লো। উদিতা এগিয়ে এসে তার প্লেটে নাস্তা বেড়ে দিয়ে আবারও রান্নাঘরে চলে গেল।
আসিয়ান নাস্তা করে ড্রয়িং রুমে এসে বসে উদিতার কাজিনদের সঙ্গে কথা বলতে লাগলো। উদিতার ছাত্রা একটা মেয়ে কাজিন আছে, নাম লিনা। সে আসিয়ানের সাথে এত হেসে হেসে কথা বলছে যে তাকে দেখে যে কেউ বলবে যে আসিয়ান মনে হয় তারই বয়ফ্রেন্ড। উদিতা শান্ত দৃষ্টিতে একবার লিনাকে দেখে আসিয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। আসিয়ান মুখ তুলে উদিতাকে দেখলো একবার। লিনা পিঞ্চ মেরে গাজালানো হাসি দিয়ে জিজ্ঞেস করলো, কি রে, এভাবে ওনার সামনে এসে দাঁড়িয়ে পড়লি কেন? হাজবেন্ডকে ছাড়া বুঝি এক মুহূর্ত কাটে না তোর, তাই না? বিয়ে হতে না হতে স্বামীকে চোখে চোখে রাখা শিখে গেছিস দেখা যায়। সত্যি বলছো? আজ যদি তুমি বিয়ে করে নিতে তাহলে ঠিকই বুঝতে পারতে স্বামীকে ছাড়া কেন এক মুহূর্তেও থাকা যায় না। সে যাই হোক, আমি ওনাকে বলবো তোমার জন্য খুব শীঘ্রই একটা ছেলে খুঁজে আনতে। সময়ের তালে তালে বয়স তো বাড়ছে তোমার, পরে দেখা যাবে তোমার আর বিয়েই হলো না, তখন কি হবে? আর তোমার বিয়ের পর আমিও দেখবো স্বামীকে চোখে চোখে রাখো কিনা। লিনা অবাক হয়ে গেছে উদিতার কথা শুনে। কি রে উদিতা, তুই দেখি ভালো কথা শিখে গেছিস। কি রে, বিয়ে হতে না হতেই এত পরিবর্তন? হাও? সময়ের সাথে মানুষ পাল্টায়, আমিও পাল্টাচ্ছি, এত অবাক হওয়ার কিছু নেই। যাকগে, আপনি আমার সাথে আসুন, ছাদে যাব। আসিয়ান মাথা ঝাঁকিয়ে সায় দিয়ে বসা থেকে উঠে পড়লো। উদিতা লিনার দিকে তাকিয়ে একবার তীক্ষ্ণ দৃষ্টি হেনে গটগট করে ছাদের দিকে চলে গেল। আসিয়ান উদিতার পেছন পেছন যাচ্ছে। ছাদে এসে উদিতা ড্রাম থেকে পানি নিয়ে তার শখের গাছগুলোতে পানি ছিটিয়ে দিতে লাগলো এক মনে। আসিয়ান সব দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে। ছাদটা এত বড় নয়, আবার এত ছোটও নয়। আশেপাশে বড় বড় রংচটা বিল্ডিং দেখা যাচ্ছে, তবে ছাদের পরিবেশটা ভীষণ সুন্দর। উদিতার লাগানো গাছগুলো দেখছে আসিয়ান। ছাদের এক কোণে অনেকগুলো আচারের বয়াম রাখা, এগুলো রোদে শুকাতে দেয়া হয়েছে। কয়েকটা বোম্বে মরিচের গাছের উপর নজর পড়লো আসিয়ানের। গাছে অনেক মরিচ ধরেছে, ঝাল তার ভীষণ ফেভারিট। বাসায় তার জন্য আগে আগে অনেক বোম্বে মরিচ নিয়ে আসা হতো বাজার থেকে। মাঝখানে সব ওলট পালট হয়ে গেছিল। কালো কালো মরিচ দেখে তার পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। আসিয়ানের ভাবভঙ্গি খেয়াল করলো উদিতা। সে জিজ্ঞেস করলো, নাগা মরিচ বুঝি আপনার অনেক পছন্দের? আসিয়ান উদিতার দিকে তাকিয়ে বলল, বোম্বে মরিচের আচার খেতে আমার ভীষণ ভালো লাগে। এই যে আচারের বয়ামগুলো দেখছেন, ওখানে আমার গাছের মরিচের আচার 2 বয়াম তৈরি করেছি আমি নিজে। বাসায় যাওয়ার সময় আপনার জন্য 1 বয়াম নিয়ে যাব নে। আমার গাছের এই মরিচগুলো প্রচুর ঝাল আর গ্রানের তেজও অনেক বেশি, যদিও আমি খুব কম খাই, ঝাল বেশি খেতে পারি না আমি। ও আচ্ছা, আমার জন্য মনে করে নিও। ঠিক আছে, তা আজ দুপুরে কিছু আলাদা রান্না করি আপনার জন্য। লাইক? আপনি তো ঝাল খান, তাহলে আজ আপনার জন্য বেশ কয়েক পদের ভর্তা বানাই ঝাল দিয়ে। লাইক শুটকি ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, শাক দিয়ে মাছের ভর্তা, চিংড়ি দিয়ে কচু শাক, সাথে বড় মাছ ভাজা, এরকম কিছু বানাই। খাবেন আপনি? দুপুরে এরকম খাবার খেতে অনেক ভালো লাগে। আসিয়ানের জিভে অলরেডি জল চলে এসেছে এত এত ভর্তার আইটেমের নাম শুনে। আসিয়ান অনেকদিন হলো এমন কিছু খায় না। তাদের বাসায় শুধু বিরিয়ানি, মাছ, মাংস, পোলাও, আখনি এইসবই বেশিরভাগ রান্না হয়। ডিফারেন্ট কিছু খাওয়ার জন্য মনটা আনচান করে ওঠে তার। উদিতার কথাই সায় জানিয়ে বলে, ঠিক আছে, বানিও, আমি এসব খাবো। আর হ্যাঁ, বোম্বে মরিচের আচার সাথে নিও। ঠিক আছে। আসিয়ান ও উদিতা বেশ কিছুক্ষণ ছাদে একসাথে সময় কাটালো। আসিয়ানের এখন উদিতার সাথে সময় কাটাতে অনেক ভালো লাগছে। মায়ের উপর সে অনেক খুশি এত ভালো কাউকে তার লাইফে এনে দেওয়ার জন্য। উদিতার সঙ্গ পাওয়ার পর থেকে ইলিয়ানার চিন্তা তার মাথায় আসেনি তার। যেন তার জীবনে ইলিয়ানা নামক বিষাক্ত কোনো অতীত ছিলই না কখনো। ছাদ থেকে নিচে এসে উদিতা কোমরে আঁচল পেতে কাজে নেমে পড়ে। আসিয়ানের জন্য হরেক রকমের ভর্তা তৈরিতে মশগুল সে। উদিতার মতো অনেক মেয়েই আছে যারা ঘরের কাজকর্মে ভীষণ পটু থাকে। আসিয়ান শাহরিয়ারের সাথে বাইরে গিয়েছে এলাকায় হাঁটতে। বেলা 12টা বেজে গেছে এসব ভর্তা বানাতে গিয়ে। উসামা হেল্প করছে তাকে। বাকি মেয়েরা ওরা তাদের রুমে বসে স্পিকারে গান শুনছে। উদিতা এদের বাজে আড্ডায় কখনো যায় না। শাহরিয়ারের নিষেধ আছে, কারণ এদের আড্ডার মুখ্য টপিকই হলো রিলেশন, বিএফ, জিএফ এসব। তারা অনেক আধুনিক টাইপের মেয়ে, যাদের সাথে উদিতার যায় না। তাই উদিতা সব সময় তাদের থেকে দূরে থাকে। কাটায় কাটায় ঘড়িতে 1টা বাজতেই শাহরিয়ার আর আসিয়ান বাসায় চলে আসলো। আসিয়ান রুমে গিয়ে গোসল সেরে আসতেই উদিতা তাকে নিয়ে ডাইনিং রুমে এলো।
এত এত ভর্তার আইটেম দেখেই আশিয়ান বিনা বাক্য ব্যয় চেয়ার টেনে বসে পড়ে খেতে লাগে। উদিতা তাকে এটা ওটা এগিয়ে দিচ্ছে। আশিয়ান অনেক তৃপ্তির সহকারে খাবার খাচ্ছে বোম্বে মরিচের আচার দিয়ে। প্রায় 3 প্লেট ভাত খাওয়ার পর আশিয়ান তৃপ্তির ঢেকুর তুলে হাত ধুয়ে এসে ড্রয়িং রুমের সোফায় আরাম করে বসলো। মনে মনে এসে উদিতার রান্নার প্রশংসা করতে করতে শেষ। আশিয়ান বেশি খাওয়ার ফলে ঠিক মতো নড়তেও পারছে না। আশিয়ানের অবস্থা দেখে উদিতা ঠোঁট টিপে হাসলো। এভাবেই শ্বশুর বাড়িতে সময় বয়ে যেতে লাগলো। কাল সকালেই আশিয়ান উদিতাকে সাথে নিয়ে নিজের বাড়িতে ফিরে যাচ্ছে। আশিয়ান শ্বশুর বাড়ির প্রতিটি মানুষের জন্য প্রচুর কেনাকাটা করেছে, সাথে বাজার তো আছেই। আশিয়ানকে প্রচুর খাতির যত্ন করা হলো। জামাইয়াদুর কি জিনিস তা হাড়ে হাড়ে টের পেয়েছে আশিয়ান। এত এত খাবার খেয়ে তার মনে হচ্ছে শ্বশুর বাড়িতে এসে 10 কেজি ওজন বাড়িয়ে তারপর নিজের বাসায় যাচ্ছে সে। পরদিন সকাল সকাল লাগেজে কাপড় চোপড় ভরে তৈরি হয়ে গেছে উদিতা শ্বশুর বাড়ি ফিরে যাওয়ার জন্য। আশিয়ানও রেডি। মিসেস আনিতা অনেক ধরনের পিঠা বানিয়েছেন তাদের সাথে দেওয়ার জন্য, সাথে আচারও আছে কয়েক বয়াম। উদিতা সব রেডি করে ফেলেছে, এখন শুধু এসব গাড়িতে তোলার পালা। আশিয়ানের সেক্রেটারি মাহবুব এসে লাগেজ আর অন্যান্য ব্যাগপত্র নিয়ে গাড়িতে তুলতে লাগলো। মিসেস আনিতা উদিতাকে জড়িয়ে ধরে এক দফা কান্না করলেন। উদিতাও নীরবে কান্না করলো, বাকিদের চোখেও জল। আশিয়ানের উদিতার হাত ধরে সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠল। উদিতাও সবার কাছ থেকে ছল ছল চোখে বিদায় নিয়েছে। শাহরি আর বোনের কপালে চুমু দিয়ে বলল কয়েকদিন পর আবারও তাকে বাসায় নিয়ে আসা হবে। উদিতা পরিবারের সবাইকে হাত দিয়ে বিদায় জানালো। মাহবুব গাড়ি স্টার্ট করলো। বিদায়ের সময় মিস্টার আনিসুল সামনে ছিলেন না। তিনি মেয়ের চোখের জল সহ্য করতে পারবেন না। গাড়ি তার গন্তব্য অনুযায়ী চলছে। আশিয়ান উদিতার পাশেই বসে আছে। উদিতা উদাস নয়নে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আশিয়ানের হাতের ভাঁজে উদিতার হাত রাখা। আশিয়ান আর চোখে ঠিকই উদিতাকে পর্যবেক্ষণ করছে। নীল রঙা খিমার সেটে উদিতাকে দারুণ মানিয়েছে। গাড়িতে দুজনের মধ্যে একজনও কথা বলেনি। নীরবে শেষ হয়েছে পথযাত্রা। প্রায় 1 ঘন্টা পর আশিয়ানের বাসার বিশাল গেট ক্রস করে গাড়ি ভেতরে ঢুকলো। বাইরে এনা ও মিসেস ইয়াসমিন দাঁড়িয়ে আছেন তাদের অপেক্ষায়। গাড়ি থেকে নামতেই ওনারা এগিয়ে এলেন। মিসেস ইয়াসমিন উদিতার কপালে চুমু খেয়ে আদুরে কণ্ঠে বললেন, কেমন আছিস সোনামা? জি মা, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো মা, তোদের দেখে ভালো হয়ে গেছি পুরোপুরি। এনা মিষ্টি ভাবি বলে এক চিৎকার দিয়ে উদিতাকে জড়িয়ে ধরলো। উদিতাও মুচকি হেসে জড়িয়ে ধরে এনাকে। উফ, অবশেষে তুমি এলে মিষ্টি ভাবি। জানো এই 2 দিন তোমায় আমি কত মিস করেছি। আমিও তো আপনাকে প্রচুর মিস করেছি ছোট আপু। আশিয়ান তাদের পিছনে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে বলল, ভেতরে যাক, তারপর তোমরা কথা বলো। হ্যাঁ হ্যাঁ ভাবি, তুমি এসো তো। এত দূর জার্নি করে এসেছো, নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছো তুমি। এসো বাসার ভেতরে যাই। আপু চলো। বাসার ভেতরে ঢুকে আশিয়ান সোজা নিজের রুমে চলে গেল। উদিতা কিছুক্ষণ ড্রয়িং রুমে বসে মিসেস ইয়াসমিন, তারানা, এনা ও কেয়ার সাথে কথা বলে তারপর রুমে চলে এলো। আলেয়া আর তাসকিন রওনা দিয়েছে এখানের উদ্দেশ্যে। আর কিছু সময় পর ওরাও চলে আসবে। উদিতা বোরকা খুলে বিছানার উপর বসলে বাবা মাকে ও পরিবারের সবাইকে ছেড়ে আসাতে মুড অফ হয়ে আছে তার। যদিও কাউকে বুঝতে দেয়নি সে। আশিয়ান ফ্রেশ হয়ে এসে ল্যাপটপ নিয়ে সোফায় বসেছে অফিসিয়াল কিছু কাজ সম্পূর্ণ করার জন্য। উদিতা আশিয়ানের দিকে তাকালো, কিন্তু আশিয়ান একবারের জন্য ল্যাপটপ থেকে মুখ তুলল না। উদিতা আশিয়ানকে জিজ্ঞেস করলো, আপনার জন্য কি কফি বা চা নিয়ে আসবো? আশিয়ান ল্যাপটপ থেকে মুখ না তুলে গম্ভীর কণ্ঠে জবাব দিল, 1 ব্ল্যাক কফি নিড। জি আচ্ছা, একটু ওয়েট করে আমি নিয়ে আসছি। উদিতা চলে গেল রান্নাঘরে। আশিয়ান অফিসের ফাইলগুলো চেক করতে ব্যস্ত। কয়েক মিনিট পর ফিরে এলো উদিতা। আশিয়ানের সামনের টেবিলে কফির মগটা রেখে বলল, আপনার কফি। থ্যাঙ্কস। উদিতা বিনিময়ে কিছু না বলে বারান্দায় চলে গেল। সেদিন বারান্দাটা ঠিক মতো দেখা হয়নি তার। এটাকে ঠিক বারান্দা বলা যায় না, খোলামেলা রুফটপ বলা যায়, কারণ এটি বিশাল বড় এরিয়া জুড়ে। এক পাশে সুইমিং পুল, তার সামনে বসার জন্য মিডিয়াম সাইজের একটা বেঞ্চ, আর এক কোণে চেয়ার টেবিল পাতা। এর অপর বিশাল এক ছাতা টানানো আছে। একটা ইজি চেয়ারও আছে সেখানে। আর আছে চারপাশে কাঠগোলাপ, টগর ও নয়নতারা গাছের সমাহার। গাছগুলো ফুলে ফুলে ভরে গেছে। খুব সুন্দর মন মাতানো দৃশ্য। উদিতা বারান্দার উপর ফিদা হয়ে গেছে পুরো। খুশির ঠালায় সারা জায়গা জুড়ে ছোটাছুটি করছে সে।
আরেকটা বিষয় হচ্ছে রূপটপে বিশাল বড় শিমুল গাছের ডাল এসে লেগেছে। লাল লাল ফুলে ছেয়ে আছে গাছের ডালগুলো। খুব সুন্দর পরিবেশ। উদিতা রেলিং এ ভর দিয়ে নিচের দিকে ঝুঁকে দেখলো নিচে শুধু এই শিমুল গাছটা ব্যতীত আর কোনো গাছ নেই। বেশ বড় এক টুকরো খালি জায়গা নিচে। উদিতা কিছু একটা চিন্তা করতেই তার চোখজোড়া খুশিতে জলজল করে উঠল। বারান্দায় বেশি সময় থাকতে পারল না উদিতা। এনা এসে তাকে ডেকে নিয়ে গেল। এনার রুমে বসে এনা ও কেয়ার সাথে অনেকক্ষণ গল্প করলো সে। এনা তাকে তার ও আশিয়ানের বিয়ের অ্যালবাম ও ভিডিও দেখালো। উদিতা কিছুটা লজ্জা পেল আশিয়ান ও তার নিজের কয়েকটা ক্লোজ পিকচার দেখে। তাদের সাথে সময় কাটিয়ে রুমে চলে এলো সে। আলিয়ারা বেশ কিছুক্ষণ আগেই বাসায় এসেছে। তাদের নিয়েই ব্যস্ত সবাই বর্তমানে। বাসায় যত মেহমানরা ছিলেন ওনারা সবাই বিদায় নিয়ে চলে গেছেন উদিতারা যাওয়ার পরপরই। উদিতা রুমে এসে দেখলো আশিয়ান এখনো ল্যাপটপে একটানে কাজ করে যাচ্ছে। অন্য কোনো দিকে তার একটু মনোযোগ নেই। উদিতা টাওয়েল ও কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল গোসল করতে। প্রায় মিনিট 30 পর উদিতার গোসল শেষ হলো। ওয়াশরুম থেকে বের হতেই দেখে আশিয়ান তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। তার তাকানো স্টাইল দেখে মনে হচ্ছে এক্ষুনি সে উদিতাকে চকলেটের মতো খেয়ে ফেলবে। উদিতার টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ালো। আশিয়ান সোফায় হেলান দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে উদিতার দিকে। উদিতা আর চোখে বারবার আশিয়ানকে লক্ষ্য করছে। আশিয়ান মুগ্ধ তাকে দেখে। সাদা ও গোলাপি রঙের মিশ্রণের লং গাউনটিতে তাকে অপরূপা লাগছে দেখতে। সেই সাথে শরীরে ওড়না নেই আর হাঁটু অব্দি লম্বা ঘন কালো চুল ছেড়ে রাখা। উফ, আশিয়ান উদিতাতেই বিলীন হয়ে গেছে পুরো। আশিয়ান বসা থেকে উঠে উদিতার পেছনে এসে দাঁড়ালো। উদিতা আশিয়ানের উপস্থিতি বুঝতে পেরে শুকনো ঢোক গিলল। আশিয়ান উদিতার পা থেকে মাথা অব্দি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। উদিতার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল সে। উদিতার পিঠ গিয়ে আশিয়ানের বুকের সাথে টেকলো। হাত থেকে টাওয়াল খসে পড়ে গেল তার। আশিয়ান উদিতার গলার তেলটার উপর হাতের আঙুল বোলাতে লাগল। উদিতা আবেশে চোখ বন্ধ করে ফেলে। আশিয়ান যেই উদিতার গলায় মুখ ডোবালো তখন উদিতা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি না অজু করে আসছি নামাজ পড়বো বলে, আপনি প্লিজ এখন আমাকে ছাড়ুন, আমি নামাজটা আদায় করে নিই প্লিজ। আশিয়ান একটু বিরক্ত হয়ে উদিতাকে ছেড়ে দিয়ে বারান্দায় চলে গেল। উদিতা মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল। আশিয়ান চলে যেতে উদিতা নামাজের ওড়না পরে রুমের এক কোণে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে লাগলো। নামাজ পড়া শেষে আবারও ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে চিরুনি দিয়ে চুল আঁচড়াতে লাগে সে। চুল আঁচড়ানো শেষে একদম পরিপাটি হয়ে চুল ঢিলে করে খোপা বেঁধে মাথায় ওড়না পেঁচিয়ে নেয় উদিতা। এনা এসে উদিতাকে বলে গেল আশিয়ানকে নিয়ে নিচে যেতে দুপুরের খাবার খাওয়ার জন্য। উদিতা আসছি বলতেই এনা আবারও চলে গেল। উদিতা বারান্দায় গিয়ে দেখে আশিয়ান মুড অফ করে আকাশের দিকে এক মনে চেয়ে আছে। উদিতা হঠাৎ করে খারাপ লাগা অনুভব করছে। মনে মনে নিজেকে বকা দিল আশিয়ান কিভাবে নিজের অজান্তে কষ্ট দিয়ে ফেলায়। উদিতা আশিয়ানের হাত ধরে মাথা নিচু করে বলল, সরি, আমি আসলে আপনাকে কষ্ট দিতে চাইনি, প্লিজ এভাবে রাগ করে থাকবেন না। আপনার যখন যা করতে মন চাইবে তখন তাই করবেন আমার সাথে, আমি আর কখনো আপনাকে বাধা দেব না। তাও প্লিজ এভাবে মুড অফ করে বসে থাকবেন না। আশিয়া নীরবে একবার উদিতার দিকে তাকিয়ে তাকে সোজা কথায় উপেক্ষা করে বারান্দা থেকে চলে গেল। উদিতা নিজের দৃষ্টিতে স্পষ্ট অপরাধ বোধ নিয়ে আশিয়ানের যাবার পানে তাকিয়ে রইল। আশিয়ানের এমন নীরব ইগনোরেন্স মেনে নিতে পারছে না সে। আশিয়ানের পিছু পিছু অবশেষে সেও চলে এলো বারান্দা থেকে। আশিয়ানকে রুমের কোথাও দেখতে না পেয়ে হতাশ নিঃশ্বাস ফেলে নিচে চলে এলো সে। বাসার প্রত্যেকটা সদস্য নিচে উপস্থিত। আশিয়ানকেও সেখানে লক্ষ্য করলো উদিতা। সবাই ডাইনিং রুমে চেয়ার টেনে বসতে ব্যস্ত। মিসেস ইয়াসমিন উদিতাকে দেখে মিষ্টি হেসে তার সামনে এগিয়ে এসে হাত ধরে নিয়ে আশিয়ানের পাশের চেয়ারে বসিয়ে দিলেন। মিসেস ইয়াসমিন, মিসেস তারানা ও কেয়া সবার পাতে খাবার বেড়ে দিয়ে নিজেরাও বসে পড়লেন। আশিয়ান একবারের জন্য উদিতার দিকে তাকালো না। উদিতা মন খারাপ করে খেতে বসেছে। আলেয়া সবার সাথে হেসে খেলে গল্প করছে। সবাই কথা বলে বলে খাওয়া দাওয়া করছে। একমাত্র উদিতা আর আশিয়ানই নীরব। তাসজিদ আর তাজিম তাদের বিষয়টা লক্ষ্য করে তাসজিদ বলল, কি হয়েছে নতুন ভাবি ও আশু ভাইয়ার? তোমরা দেখছি মৌন ব্রত পালন করছো। ঘটনাটা কি? কিছু কি হয়েছে নতুন ভাবি? উদিতা মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, জি না ভাইয়া, কি হবে, কিছুই হয়নি তো। এমনি চুপ করে আপনাদের কথা শুনছি আমি। ও তাই বলো, আমি তো আরো ভয় পেয়ে গেছি তোমাদের নীরবতা দেখে। আলিয়া উদিতাকে হেও করে হেসে হেসে বলল, আরে
তাসজিৎ, ও এরকমই হাদা টাইপের, কারোর সাথে কথা বলে না, বোকার মতো চুপচাপ বসে থাকে, শুধু মানুষের সাথে ঠিকমতো কথাটাই বলতে পারে না সে কখনোই। আলিয়ার কথা শুনে তারিন খিলখিল করে হেসে ওঠে, যেন সে এই কথা শুনে খুব মজা পেয়েছে। উদিতা নীরবে একবার তাকালো তাদের দিকে, কিছু বলল না, চুপচাপ খেতে লাগলো। মিসেস ইয়াসমিন ও কেয়া প্রচুর বিরক্ত হয়েছে আলিয়ার কথা শুনে। সবাই চুপ থাকলেও আশিয়ান চুপ থাকেনি। আলিয়ার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলল, আমার বউ হাদা হোক আর গাদা হোক সেটা আমি বুঝে নেব, আর এখানে থাকা সবাই বুঝে গিয়েছে কি আসল হাদা। খাবার টেবিলে বসে এত কথা বলা কোনো ম্যানার্সের মধ্যে পড়ে না। সেক্ষেত্রে আমি বলবো আমার বউ অ্যাটলিস্ট তোমার থেকে প্রচুর বুদ্ধিমান আছে। আশিয়ানের ঠোঁটকাটা জবাব শুনে আলিয়া অনেক লজ্জা পেয়ে গেল। লজ্জায় আর একটা কথাও বলল না সে। উদিতা আশিয়ানের দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে নীরবে খাবার খেতে লাগলো। আশিয়ানও এক পলক উদিতার দিকে তাকালো। মিসেস ইয়াসমিন, এনা, কেয়া ওরা আশিয়ানের উপর বেজায় খুশি এরকম জবাব দেয়াতে। আশিয়ান ভাবে, আর যাই হোক, নিজের বউকে কেউ তার সামনে এভাবে অপমান করবে আর সে চুপচাপ বসে বসে তা দেখবে, সেটা জীবনেও হতে পারে না। সুন্দরভাবেই খাওয়া দাওয়া কমপ্লিট হলো সবার। আলিয়া লজ্জায় আর একটা কথাও বলল না। আশিয়ান মুখের উপর জবাব দিয়েছে তাকে ভালো মতন। খাবার শেষে সবাই ড্রয়িং রুমে বসলো কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য। তাওহিদ ও তামজিদ দুই জোড়া নতুন কপোতিদেরকে গিফট দিল। আগে ব্যস্ত থাকায় গিফট দেওয়া হয়নি। মিস্টার মোর্শেদ ও মিস্টার এনামুল উদিতা ও আলিয়াকে জিজ্ঞেস করলেন, আমার মামুনিরা, বলো তো আমার কাছ থেকে তোমরা কি চাও? বিয়েতে তোমাদের দুজনকে আমাদের দুই ভাইয়ের তরফ থেকে কিছু দেওয়া হয়নি, তাই এখন তোমরা দুজন যা চাও তাই দিব। হ্যাঁ আম্মুরা, বলো কি চাই তোমাদের? আলিয়া লজ্জায় মিনমিন করতে লাগলো। উদিতা পুরোপুরি চুপ। তাসকিনের খোঁচায় আলিয়া আমতামতা করে বলল, আসলে আমি বেশি কিছু চাইবো না, শুধু আমার একটা ব্র্যান্ডেড কার চাই, নীল কালারের। আলিয়ার কথা শুনে মিস্টার মোর্শেদ মুচকি হেসে বললেন, এই সামান্য একটা কথা বলতে তুমি এত লজ্জা পাচ্ছ কেন মা? তোমার গাড়ি চাই তাই তো? ঠিক আছে, কালকে পেয়ে যাবে, তবে তুমি চয়েস করে দিও কোনটা নিতে চাও। আলিয়া খুশিতে গদগদ হয়ে বলল, অনেক ধন্যবাদ আপনাকে বাবাই। বোকা মেয়ে, এনামুলের মতো আমিও তোমার বাবা হই, আর বাবাকে কেউ ধন্যবাদ জানায় না। আমার বৌমা আমার কাছে কি চাই শুনি। বাবা, আপনি আমাকে একটা আইফোন আর একটা ল্যাপটপ কিনে দিয়েন, আমার এসব অনেক ভালো লাগে। আচ্ছা মামনি, পেয়ে যাবে। কি রে উদিতা মা, তুই তো বললি না তোর কি চাই? হ্যাঁ তাই তো মামনি, তুমি দেখি কিছুই বললে না। বলো মা, এত সংশয় করো না, আমি না তোমার বাবা? বাবার কাছে মেয়েরা কোনো কিছু চাইতে এত লজ্জা পেতে হয় না মা, বলো কি চাই? উদিতা একবার আশিয়ানের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, বাবা, আপনি পারমিশন দিলে আমি একটা ছোটখাটো সবজির বাগান করতে চাই। আমি গাছপালা অনেক পছন্দ করি। আমার নিজের বাসায় আমার বাগান আছে। এখানে এসে ফাঁকা ফাঁকা লাগছে সব, কারণ ফুলের বাগান ছাড়া কোনো শাকসবজির বাগানই নেই। আমি চাই আমাদের বারান্দার নিচে যে খালি জায়গাটা আছে না, সেখানে ছোটখাটো একটা বাগান করতে। ও মা, এ তো অনেক ভালো কথা। এ বুদ্ধিটা এতদিন আমার মাথায় আসেনি। চিন্তা করো না, আমি তোমাকে হেল্প করব মা। তা তো বুঝলাম মা, এত পারমিশন নিতে হবে না, আমি কালকেই সব ব্যবস্থা করে দেব। কিন্তু তুমি এত কিছু চাইলে না আমার কাছে। কি চাই তোমার? কোনো গাড়ি, ডায়মন্ডের নেকলেস, কোনটা? সংশয় না করে বলো। তোমার বাবার কোনো কিছুরই কোনো কমতি নেই, যা চাইবে সব পাবে। না বাবা, আমার তেমন কিছুই চাই না। আমি এত বিলাসিতা পছন্দ করি না। এত এত গহনায় কে পরবে? আর গাড়ি তো ওনারই আছে। আমার যদি কোথাও যেতে হয় তাহলে ওনার গাড়ি দিয়ে তো যেতে পারবো। আর এমনিতে ফোন ইউজ করি না আমি। একান্ত দরকার পড়লে বাসার ল্যান্ড ফোন ইউজ করি। এ বাসায়ও ল্যান্ড ফোন আছে দেখছি, আমার কোনো অসুবিধা হবে না। উদিতার কথা শুনে সবাই অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, এমনকি আশিয়ানও। এই আধুনিক যুগে এমন কথা কোনো মেয়ের মুখেই শোনা যাবে না। আলিয়ার বলা কথাগুলো সবার কাছে স্বাভাবিক ছিল, কিন্তু উদিতার বলা কথাগুলো কেন জানি হজম করতে পারছে না। এমনও মেয়ে আছে দুনিয়াতে, আজব। কি বলো মা, এই যুগে ফোন ছাড়া কাউকে চিন্তাও করা যায় না। ফোন খুবই ইউজুয়াল একটা জিনিস।
আমার জন্য নয় বাবাই, ফোন ছাড়াও মানুষ বেঁচে থাকতে পারে যার জলজান্ত প্রমাণ আমি। সে যাই হোক, আমি এতটাই এলিয়েন টাইপ নই, তবে সব রকমের বাজে অভ্যাস থেকে নিজেকে দূরে রাখি আমি। আর আমি সারাদিন নামাজ কালাম, পড়াশোনা, রান্নাবান্না এইসব নিয়েই এতই ব্যস্ত থাকি যে আমার আর এক্সট্রা কিছুই নিয়ে চিন্তা করার সময় থাকে না। মিস্টার মোর্শেদ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন উদিতার দিকে। মিসেস ইয়াসমিন গর্বিত কণ্ঠে বললেন, অনেক প্রাউড ফিল করছি আমার মাটাকে নিয়ে। অবশেষে আমার আশিয়ানের জন্য মনের মতো কাউকে নিয়ে আসলাম। তবু কিছু তো চাও মামনি, তোমার বাবাই হিসেবে তো কিছু দিতেই পারি তোমাকে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে কয়েক জোড়া কবুতর কিনে দিন। আমার বাগান করার মতো কবুতর পালারও শখ আছে, দিবেন? বিশ্বাস করো মা, তোমার কথা শুনে আমি শুধু অবাকই হয়েছি। যাই হোক, আমার মা আমার কাছে কবুতর চেয়েছে, কাল আমি নিজে গিয়ে তা কিনে দিয়ে আসবো। উদিতা আন্তরিক হাসলো, শুধু কিছু বলল না। আশিয়ান বসা থেকে উঠে নিজের রুমের দিকে চলে গেল। আশিয়ান চলে যাওয়ায় আড্ডাও ভঙ্গ হলো, বাকিরা যে যার মতন চলে গেল। উদিতা রুমে ফিরে আসলো। রুমে এসে দেখে আশিয়ান সোফায় বসে এক মনে সিগারেট ফুঁকছে। উদিতার মেজাজ চড়ে গেল। মানা করার পরও লোকটা সিগারেট টানছে। আশিয়ান একবারও উদিতার দিকে তাকালো না। উদিতা ভাবছে এখনো হয়তো তার উপর রেগে আছে আশিয়ান। উদিতা এক পা করে এগিয়ে গিয়ে আশিয়ানের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। আশিয়ান তাও তাকায় না উদিতার দিকে, যেন সে ছাড়া এই রুমে দ্বিতীয় কোনো ব্যক্তির অস্তিত্বই নেই। উদিতা সেদিনের মতো এখনো এক টান দিয়ে আশিয়ানের হাত থেকে সিগারেটটা কেড়ে নিল। আশিয়ান চরম বিরক্তি নিয়ে তাকায় উদিতার দিকে। সিগারেটের প্যাকেট হাত লাগাতেই সেটাও কেড়ে নেয় উদিতা। এবার আশিয়ান রাগী কণ্ঠে বলে ওঠে, কি সমস্যাটা কি? এমন করছো কেন তুমি? আজব। আমার সমস্যা মানে? আমি আপনাকে সেদিন মানা করিনি যে সিগারেট খাবেন না? তোমার কথা কেন শুনবো আমি? হ্যাঁ, কি হও তুমি আমার? উদিতা একবার ঠান্ডা নজরে তাকায় আশিয়ানের দিকে, শান্ত কণ্ঠে বলে, বউ হয়ে আমি আপনার, ভুলে যাবেন না। আর এমন অনিয়মতান্ত্রিক জীবনযাপন আমি মোটেও পছন্দ করি না। আজকের পর থেকে এই বাসায় যেন কোনো সিগারেট না আসে, কথাটা মনে রাখবেন। আশিয়ান তেরা চোখে তাকালো উদিতার দিকে। আর কিছু না বলে হনহন করে বিছানায় গিয়ে শুয়ে ফোন টিপতে লাগে এক মনে। উদিতা আশিয়ানের দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলে সিগারেট ও সিগারেটের প্যাকেটটা ডাস্টবিনে নিক্ষেপ করে। একঘেয়েমি কাটানোর জন্য আবারও বারান্দার দিকে চলে গেল সে। বিকাল পেরিয়ে সন্ধ্যা, তারপর সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এলো। আশিয়ান আর একটাও বারও উদিতার দিকে ফিরেও তাকালো না। উদিতা কি আর করবে, সময় কাটানোর জন্য আজ রাতের রান্না সে করছে। আশিয়ান বিকালের পর সেই যে বাসা থেকে বেরিয়ে গেছে আর এখনো পর্যন্ত আসেনি। উদিতা ভাবতেও পারছে না সামান্য বিষয় নিয়েও কেউ এত রাগ করতে পারে। সেটা আশিয়ানকে না দেখলে বুঝতেও পারতো না সে। সরি বলার পরও রাগ কমেনি তার। এত মেজাজি, বাপরে বাপ। বাসার সবার রাতের খাওয়া দাওয়া শেষ, একমাত্র উদিতাই কিছু খায়নি। আশিয়ান বাসায় ফেরেনি এখনো। উদিতা চিন্তা করতে করতে শেষ। মিসেস ইয়াসমিন তাকে দুশ্চিন্তা করতে মানা করলেন, কারণ আশিয়ান এর আগেও বাসায় অনেক লেট করে ফিরত। আজও তার ব্যতিক্রম হবে না। রাত প্রায় 11:15 বেজে গেছে। এমন সময় কলিং বেল বাজলো। উদিতা ছুটে গিয়ে দরজা খুলে দিল, কারণ ড্রয়িং রুমের আরেকটা টিভিতে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে আশিয়ানই কলিং বেল বাজিয়েছে। দরজা খুলে উদিতা সালাম দিল। আশিয়ান সালামের জবাব দিয়ে দ্রুত নিজের রুমে চলে গেল। উদিতা হতাশার নিঃশ্বাস ফেলে। আশিয়ান গোসল করতে ওয়াশরুমে চলে গেল। উদিতাও আশিয়ানের পিছন পিছন রুমে এসে তাকে রুমে পেল না। ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ আসছে। উদিতা নিচে রান্নাঘরে গেল আশিয়ান ও নিজের জন্য খাবার নিয়ে আসতে। খাবার ট্রেতে করে নিয়ে রুমে ফিরে আসে সে। আশিয়ান এখনো বের হয়নি ওয়াশরুম থেকে। উদিতা সেন্টার টেবিলের উপর ট্রেটা রেখে টাওয়েল হাতে নিয়ে বিছানার উপর বসলো। মিনিট 5 পর আশিয়ান গোসল সেরে বেরোলো। মাথার চুল থেকে টপটপ করে পানি পড়ছে। উদম গায়ে খালি একটা 3/4 ট্রাউজার পরনে আছে তার। ভীষণ কিউট লাগছে তাকে দেখতে। আশিয়ান উদিতাকে ইগনোর করে বিছানায় গিয়ে বসলো। উদিতা চুপচাপ এসে আশিয়ানের চুল মুছে দিতে লাগলো হাতের টাওয়াল দিয়ে। সারা রুম জুড়ে এক প্রকার নীরবতা বিরাজ করছে। কারো মুখে কোনো কথা নেই। চুল মোছা শেষে নীরবতা ভেঙে উদিতা বলল, খাবার নিয়ে এসেছি, খেয়ে নিন। আমি খাবো না। কেন খাবেন না? কারণটা কি? না, এমনি আমি খাবো না। উদিতা আর কোনো কথা না বলে হাত ধুয়ে এসে প্লেট নিয়ে আশিয়ানের সামনে বসলো। তরকারি দিয়ে ভাত মাখিয়ে লোকমা তুলে তার মুখের সামনে ধরে বলল, আমি মুখে তুলে খাইয়ে দিচ্ছি, খেয়ে নিন। আশিয়ান কিছু বলার জন্য হাঁ করতেই উদিতা হাতের লোকমাটা আশিয়ানের মুখের ভিতর চালান করে দিল। কটমট চোখে উদিতার দিকে তাকালো আশিয়ান। উদিতা তাতে কোনো ভ্রুক্ষেপ করলো না।
সে নির্বিকারভাবে আশিয়ানকে খাইয়ে দিতে লাগলো। খাবার অনেক মজা হয়েছে, তাই আশিয়ানও আর নাকচ করেনি, চুপচাপ খেয়ে নিল। আশিয়ানকে খাওয়ানো শেষে উদিতা নিজেও খাবার খেয়ে নিল। তারপর ট্রে ও এঁটো থালা বাসনগুলো রান্নাঘরে রেখে চলে এলো সে। এসে দেখলো আশিয়ান অপরদিকে মুখ করে শুয়ে আছে। উদিতা ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এসে চিরুনি দিয়ে চুল আঁচড়ে হাতে পায়ে অলিভ অয়েল মেখে লাইট নিভিয়ে বিছানায় এসে আশিয়ানের পাশে শুয়ে পড়ল। অন্যদিন উদিতা বিছানায় এসে শুলেই আশিয়ান তাকে টেনে নিজের কাছে নিয়ে জড়িয়ে ধরে। আজ তেমন কিছু করলো না আশিয়ান। উদিতা কিছুক্ষণ অপেক্ষা করলো যদি আশিয়ান অভিমান ভেঙে তার কাছে আসে সেজন্য, কিন্তু না, আশিয়ান এলো না। এবার উদিতা আশিয়ানের হাত ধরে জোর করে টেনে নিজের দিকে ফেরালো। আশিয়ান ব্রুকুচকে তাকালো উদিতার দিকে। চেহারা দেখেই বোঝা যাচ্ছে সে বেশ বিরক্ত। উদিতা আশিয়ানকে জাপটে জড়িয়ে ধরে আশিয়ানের বুকে মাথা রাখে, নেবু নেবু কণ্ঠে বলে, এত রাগ কেন আপনার? কি এমন করেছি আমি বলুন? আপনার সকল কথাই তো আমি শুনি, তাও আমাকে সামান্য একটা ব্যাপার নিয়ে সেই দুপুর থেকে সমান তালে ইগনোর করে যাচ্ছেন। এরকম করবেন না প্লিজ, আমার অনেক কষ্ট হয়। উদিতার অলক্ষে আশিয়ান মুচকি হাসলো। আশিয়ান উদিতার উপর কোনো রাগটা কিছুই করেনি, শুধু তাকে একটু বাজিয়ে দেখলো সে যে উদিতার কাছে তার মূল্য ঠিক কতটুকু। আশিয়ানের এমন ইগনোর করার ফলে সে কতটুকু ব্যাকুল হয়েছে তা দেখার উদ্দেশ্যেই এমন করলো সে। উদিতা আবারও বলল, আমি আর কখনো আপনাকে কোনো কিছুতে বাধা দেব না, তারপরেও আমাকে এমন ইগনোর করবেন না প্লিজ। আমার প্রিয় কেউ আমাকে হেরিয়ে চলে আমার ভীষণ কান্না পায়। উদিতার কাঁদো কাঁদো হয়ে বলা কথা শুনে আশিয়ান মুচকি হেসে জিজ্ঞেস করলো, আমি কি তোমার প্রিয় কেউ হই? আপনি আমার প্রিয় স্বামী হন। আপনার সাথে আমার বিয়ে ঠিক হওয়ার পর থেকে আপনি আমার একান্ত প্রিয় একজন ব্যক্তিত্ব, যাকে আমি। তুমি কি? উদিতা লজ্জা পেয়ে আশিয়ানের বুকে মুখ লুকিয়ে বলল, কিছু না, আপনি এখন ঘুমান। আশিয়ান উদিতাকে তার বালিশে শুয়ে দিয়ে সে উদিতার বুকে মাথা রাখলো। উদিতাকে বলল, মাথায় হাত বুলিয়ে দাও, নয়তো ঘুম আসবে না। উদিতা আশিয়ানের কপালে নিচ থেকে একটা চুমু খেয়ে আশিয়ানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আশিয়ান আরামে চোখ জোড়া বুজে ফেলে। একটা সময় দুজনেই ঘুমের অতলে তলিয়ে যায়। পরদিন সকালে উদিতা ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠল। আশিয়ান বেদম ঘুমাচ্ছে। উদিতা আশিয়ানকে নামাজ পড়ার জন্য ডাকতে লাগলো। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করার পর আশিয়ানের ঘুম ভাঙে। ঘুম ঘুম চোখে বিরক্তি নিয়ে বলল, কি হয়েছে? এই সাত সকালে এত ডাকাডাকি করছো কেন? ডিস্টার্ব করো না তো, একটু ঘুমাতে দাও আমাকে। চুপচাপ ঘুম থেকে উঠে পড়ুন, আমি এক্সট্রা কোনো কথা শুনতে চাই না। অজু করে তারপর মসজিদে যান নামাজ পড়তে, উঠুন। আশিয়ান উদিতার কথা শুনেও না শোনার ভান করে চোখ বন্ধ করে আবারও ঘুমাতে লাগলো। কিন্তু উদিতা নাছোড়বান্দার মতো আশিয়ানকে ঘুম থেকে তুলে ছাড়লই। আশিয়ান চোখ মুখে বিরক্তি নিয়ে ওয়াশরুমে গেল অজু করতে। আগে আগে আশিয়ান নামাজ কখনো মিস করতো না, কিন্তু গত 2 বছর ধরে তার ভালো সব অভ্যাসগুলো চেঞ্জ হয়ে গেছে। এতদিন নামাজ মিস দেওয়ায় কেমন একটা জড়তা কাজ করছে তার। কাপড় পাল্টে অজু করে এসে উদিতাকে বলল, নামাজটা রুমেই পড়ে ফেলি। উদিতা মাথা নেড়ে মানা করে বলল, মোটেও না, বাসার কাছে একটা মসজিদ আছে, গতকাল দেখেছি, ওখানে গিয়ে নামাজ পড়েন যান। আর এই নিন টুপি। এই বলে উদিতা আশিয়ানের হাতে একটা টুপি ধরিয়ে দিল। আশিয়ান অগত্যা কি আর করবে, টুপি মাথায় পরে বাসা থেকে বেরিয়ে গেল মসজিদে নামাজ পড়তে। আশিয়ান যাওয়ার পর উদিতাও অজু করে এসে নামাজ আদায় করে নিল। নামাজ শেষে উদিতা আশিয়ানের রুফটপের ফুল গাছগুলোতে পানি দিল। ততক্ষণে আশিয়ান মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় চলে এসেছে। আশিয়ানের মনটা আজ ভীষণ ফুরফুরে হয়ে আছে। নামাজ পড়ায় মনে এক আলাদা শান্তি বিরাজ করছে তার। খুশ মেজাজে বাসায় এসেছে সে। আজ এতটা দিন পর মনটা একদম হালকা হয়ে গেছে তার। সব ধরনের দুঃখ কষ্ট দূর হয়ে গেছে মনে হচ্ছে। হাসি মুখে রুমে ঢুকলো আশিয়ান। দেখলে উদিতা সারা রুম পরিপাটি করতে ব্যস্ত। আশিয়ানকে দেখতে পেয়ে উদিতা প্রশস্ত হেসে সালাম দিল। আশিয়ানও হাসি মুখে জবাব দিল। উদিতা 1 গ্লাস পানি এগিয়ে দিল আশিয়ানকে। আশিয়ান অবাক হলো উদিতার পানির গ্লাস এনে দেওয়ায়। সে কিভাবে জানলো তার পানির পিপাসা পেয়েছে? তার মনের কথা পড়তে পেরে যেন উদিতা জবাব দিল, এত অবাক হতে হবে না, আমি বুঝতে পেরেছি যে আপনি পানি পিপাসে পেয়েছেন, নিন পানি খান। আশিয়ান আর কথা না বাড়িয়ে গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে পানিটুকু খেয়ে নিল। উদিতা তাকে জিজ্ঞেস করলো, আপনি কি আজ অফিসে যাবেন? না, পরশুদিন থেকে যাব। ও, তাহলে আপনি এখন গিয়ে শুয়ে পড়ুন, কিছুক্ষণ বিছানায় শুয়ে গড়াগড়ি করলে ভালো লাগবে। ঠিক আছে।
আমি রান্নাঘরে যাচ্ছি, কোনো দরকার পড়লে ডাক দিন। ওকে। আশিয়ান গিয়ে বিছানায় শুয়ে পড়ল আর উদিতা গেল রান্নাঘরে সবার জন্য নাস্তা তৈরি করতে। মিসেস ইয়াসমিন বারবার মানা করেছেন উদিতাকে কাজ করতে, কিন্তু উদিতা এসবে কান দেয়নি। নিজের সংসারের জন্য কাজ করতে আবার কারো পারমিশন লাগে নাকি? এটা তো একান্তই নিজের সংসার, পরের সংসার তো আর না। উদিতা এক হাতে সব কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে রান্না করছে। মিসেস অনিতা ওনার 2 মেয়েকে ছোট থেকে ঘর সংসারের সমস্ত কাজকর্ম হাতে কলমে শিখিয়ে পড়িয়ে দিয়েছেন। মেয়েদের যাতে কখনো কারোর উপর নির্ভরশীল হয়ে চলতে না হয় সেজন্য সবকিছু শিখিয়েছেন। ছোটবেলায় মা যখন অসুস্থ হয়ে পড়তেন তখন উষা আর উদিতা তারা 2 বোন মিলে ঘর সামলাতো। বড় হওয়ার পর মিসেস অনিতাকে কোনো প্রকার কোনো কাজকর্ম করতে দেয়নি ওরা। উষামা আসার পর থেকে তো মিসেস অনিতা চাইলেও কোনো কাজ করতে পারেন না, মূলত উষামাই দেয় না। এরকম ভালো পুত্রবধূ ভাগ্যগুণে পাওয়া যায়। উদিতা আজ সবার জন্য পছন্দের খাবার তৈরি করেছে, যেমন মুরগির কলিজা ভুনা, রুটি, ডিমের পরোটা, বুট ডাল ঝাল দিয়ে ভুনা, যা আশিয়ানের অনেক পছন্দের খাবার। চিকেন অ্যান্ড এগ স্যান্ডউইচ, চকলেট কাপকেক এবং মুরগির মাংস, সব কিছু দিয়ে সবজি দিয়ে রসালো নুডলস। ব্যাস, সবাই ঘুম থেকে ওঠার পর গরম গরম কফি অথবা চা বানিয়ে দেবে ঠিক করলো সে। নাস্তা বানাতে বানাতে সকাল 9টা বেজে গেছে প্রায়। কেয়া রান্নাঘরে এসে তাকে উদিতা সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছে। কেয়াতে উদিতার প্রশংসায় পঞ্চমুখ। জানো তো দিতা, তোমাকে আমার অনেক ভালো লাগে। আমি অনেক বেশি খুশি তোমাকে নিজের চা হিসেবে পেয়েছি বলে। আগে আগে অনেক ভয়ে থাকতাম যখন ইলিয়ানার সাথে আশিয়ানের রিলেশন ছিল। ইলিয়ানাকে আমি পছন্দ করতাম না তেমন একটা। ভাবতাম ইলিয়ানা আশিয়ানের বউ হয়ে এলে আমার সাথে তার কখনোই বনবে না, কারণ আমি যেমনটা সেরকমটাও নয়। আল্লাহর কাছে আশিয়ানের জন্য একটা ভালো মেয়েকে লাইফ পার্টনার হিসেবে চাইতাম। নিজের আপন ভাইয়ের মতো স্নেহ করি তো তাকে। আমি সবসময় তার ভালো চাইতাম। ভাবিনি আল্লাহ আমার দোয়া এভাবে কবুল করবেন। তাই তো তোমার মতো মিষ্টি একটা মেয়েকে আমার ভাইটার বউ হিসেবে পেয়েছি। উদিতা কেয়াকে জড়িয়ে ধরল। কেয়াকে সে প্রথম থেকে অনেক পছন্দ করে, নিজের বড় বোনের মতো মানে তাকে সে। হাসি মুখে বলল, জানো তো ভাবি, আমিও অনেক খুশি তোমার মধ্যে একজন বড় আপু পেয়ে। অনেকের কাছে শুনছি সংসার জীবনে যায়রা নাকি খুব জল্লাদ টাইপের হয়, হিংসুটে হয়, কিন্তু তোমাকে দেখে আমার সেই ধারণা পুরোপুরি ভুল প্রমাণিত হয়ে গেছে। তোমার মতো এত ভালো বড় বোনের মতো আদরের যা কজন পায় বলো তো? আমি নিজেকে নিয়ে অনেক প্রাউড ফিল করি যে আমি এত ভালো একটা আন্তরিক পরিবার পেয়েছি, একজন বড় বোনের মতো যা পেয়েছি, মায়ের মতো শাশুড়ি ও চাচি, বাবার মতো শ্বশুর ও চাচা, বড় ভাইদের মতো ভাসুর ও দেবর পেয়েছি, আর নিজের বোনের মতো আদরে একজন অমায়িক বোন পেয়েছি। বিশ্বাস করো, আমি কখনো ভাবিনি আমার জন্য আল্লাহ এত ভালো কিছু লিখে রেখেছে। তোমাদের মতো পরিবার পেয়ে আমি অনেক অনেক খুশি। কেয়া উদিতার থেকে আলিঙ্গন মুক্ত হয়ে দুষ্টুমি হাসি দিয়ে বলল, তাই বুঝি? তা আমার ভাইটার কথা তো কিছুই বললে না। ওকে পেয়ে বুঝি তুমি খুশি হওনি? উদিতা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। লজ্জায় তার গাল দুটো পাকা টমেটোর মতো লাল হয়ে গেছে প্রায়। লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, দেখ ভাবি, কি যে বলো না তুমি, আমাকে খালি লজ্জা দেওয়ার ধান্দা থাকে না। কেয়া উদিতার লজ্জা পাওয়া দেখে হা হা করে হেসে ফেলে। উদিতা পালিয়ে বাঁচতে চাইল যেন। নাস্তাগুলো টেবিলে নিয়ে সাজিয়ে রাখতে লাগলো সে। আস্তে আস্তে বাসার সবাই ঘুম থেকে উঠতে লাগে। আশিয়ানো ঘুম থেকে উঠে ট্রেডমিলে কিছুক্ষণ ব্যায়াম করে রেগুলারে রুটিন অনুযায়ী 150 বার পুশ আপ দিল। আগে আগে ইলিয়ানা, তৌহিদ ও আসিফের সাথে জিমে যেত সে রেগুলার, বাট এখন আর যাওয়া হয় না। বাসাতেই সব জিম করার অ্যাসেসরিজ কিনে রেখে দিয়েছে আলাদা জিম করার রুমে। সেখানে আশিয়ানের সাথে তাজিম আর তাসকিনও জিম করে। তাসজিদ এসবে নেই। বেচারা চিকনা চাকনা মানুষ, পড়তে পড়তে জীবন শেষ। এক্সট্রা কিছু করার কথা চিন্তাও করতে পারে না কখনো। ঘামে সারা শরীর ভিজে জপচপে হয়ে আছে আশিয়ানের। ব্যায়াম শেষ করেই রুমে এসে রুফটপে গিয়ে সুইমিং পুলের পানিতে ধপাস করে পড়ে গেল সে। বার কয়েক ডুব দিয়ে পানির ওপরে মাথা তুলল সে, 2 হাত দিয়ে চুল মুঠ করে। উদিতা আশিয়ানকে ডাকতে রুমে এসেছে। রুমে কোথাও আশিয়ানকে দেখতে না পেয়ে বারান্দার দিকে পা বাড়ায় সে, কারণ ওখান থেকে দাপাদাপির আওয়াজ আসছে। আশিয়ানকে সুইমিং পুলে দেখে উদিতার চোখ কপালে। সে মনে মনে ভাবছে,
এই লোকটার সাথে নির্ঘাত পানির জিন লাগানো আছে, নয়তো একদিনে মানুষ কয়বার গোসল করে? হাজার গরম হলেও সবাই একবার অথবা বেশি হলে 2 বার গোসল করে, কিন্তু এই লোক সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার, রাতে একবার, খালি গোসলই করতে থাকে। পারত যদি তাহলে মাঝরাতেও মনে হয় গোসল করত। উদিতাকে দেখেও আশিয়ানের কোনো ভাবান্তর হলো না, সে পানিতে দাবাদাবি করতেই ব্যস্ত। উদিতা গালে হাত দিয়ে বেঞ্চে বসে আশিয়ানের সাঁতার কাটা দেখছে। উদিতা সাঁতার জানে না, পানি দেখলেই ভয় লাগে তার, তবে কাউকে পানিতে সাঁতরাতে দেখলে তার ভীষণ ভালো লাগে, যেমনটা এখন লাগছে তার। আশিয়ানের দিকে মুগ্ধ নজরে তাকিয়ে আছে সে। আশিয়ান লক্ষ্য করলো সেটা। আশিয়ান ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, হোয়াট? এভাবে তাকিয়ে আছো কেন? কি দেখো? কি দেখবো আবার? আপনার লাফালাফি দেখি, এছাড়া তো এখানে আর ইন্টারেস্টিং কিছুই নেই, সেটা দেখবো। খোঁচা দিচ্ছ আমাকে? একদমই না। সে যাকে, আপনি এবার পুল থেকে উঠে আসুন। বেশি সময় পানিতে থাকলে আপনার ঠান্ডা লেগে যাবে। নিচে সবাই আপনার অপেক্ষা করছে, নাস্তা করবেন, আসুন। আসছি। আশিয়ান পুল থেকে উঠে এলো, হাত দিয়ে চুল ঝাড়া দিতেই পানির ছিটে এসে উদিতার মুখে পড়ল। উদিতা কিছু বলল না এতে। বাথরুম পরে শর্ট ট্রাউজারটা খুলে উদিতার হাতে দিল সে। উদিতা সেটা নিয়ে ঝুড়িতে রাখলো। উদিতার টাওয়াল হাতে নিয়ে আশিয়ানের পেছন পেছন রুমে এলো। আশিয়ান বেশি লম্বা হওয়ায় উদিতা তার মাথায় নাগাল পাবে না, তাই বাধ্য হয়ে আশিয়ান বিছানায় বসে। উদিতা এগিয়ে এসে আশিয়ানের চুল মুছতে লাগলো টাওয়াল দিয়ে। আশিয়ান উদিতার কোমরের দুপাশে তার হাত রাখলেই উদিতা মৃদু কেঁপে ওঠে। কোনো রকম চুলটা মুছে দিয়ে আশিয়ানের হাত সরিয়ে দিয়ে সে নিচে চলে যায়। আশিয়ানও কাপড় পরে নিচে চলে এলো নাস্তা করতে। মিস্টার মোর্শেদ ও মিস্টার এনামুলের নাস্তা করা শেষ ততক্ষণে। ওনারা দুজন তাদের রুমে চলে গেছেন রেডি হতে। আশিয়ান চেয়ার টেনে বসতেই উদিতা তার প্লেটে নাস্তা বেড়ে দিল। তাদের সাথে সে নিজেও বসে পড়লো নাস্তা করতে। আশিয়ান বুট ডাল ভুনা দিয়ে পরোটা খাচ্ছে তৃপ্তি সহকারে। অনেক মজা হয়েছে খেতে। নাস্তা করা শেষে উদিতা এনার সাথে বাসার ছাদে গেল। আশিয়ানদের বাসাটা বিশাল বড়, যা উদিতার কিছুই দেখা হয়নি, তাই এরা তাকে সারা বাসা ঘুরে দেখাচ্ছে। বাসার ছাদটা প্রচুর খোলামেলা, সেফটির জন্য মোটা করে রেলিং দেওয়া হয়েছে। রেলিং এর ওপর ছোট ছোট কালারিং ফুলের টব রাখা, যা দেখতে অনেক দৃষ্টিনন্দন লাগছে। সারা ছাদ জুড়ে অনেক সুন্দর আর দামি দামি ফুল গাছ টবে লাগানো। গাছগুলো ফুলে ফুলে ভরে আছে একদম। সারা ছাদ ঘুরে দেখলো উদিতা। তারপর নিচে বাসার বাইরে ফ্রন্ট এরিয়ার গার্ডেনে গেল এনা উদিতাকে নিয়ে। ফুল গাছগুলো নিয়মিত যত্নের জন্য একজন মালি রাখা আছে, যে প্রতিদিন গাছগুলোর পরিচর্যা করে। তাসকিন আলিয়াকে নিয়ে সেখানে এলো। দুজন কেমনে যে সারা দিন রাত রোমান্টিক মুডে থাকে বুঝতে পারে না উদিতা। তাসকিন আলিয়াকে এখনো অব্দি নিজের হাতে খেতে দেয়নি, শুধুমাত্র গতকাল ছাড়া। সবসময় নিজেদের রুমে বসে মুখে তুলে খাইয়ে দেয় তাকে তাসকিন। ভালোবাসা উপচে পড়ছে তাদের। আলিয়া তো জান কলিজা বাবু এসব বলা স্টার্ট করে দিয়েছে। দুজনে মিলে এত এত রোমান্টিক ফটোগ্রাফি করে সারাদিন, টিকটক বানায় আর সেগুলো ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করে। এসব এনা দেখিয়েছে উদিতাকে। আর আশিয়ান এসবের ধারে কাছেও নেই, সে তার নিজের মতো আছে। যদিও এতে উদিতার মন খারাপ হয় না তেমন একটা। তাসকিন এনার হাতে তার ফোনটা ধরিয়ে দিয়ে বলল যে তার আর আলিয়ার একটা টিকটক ভিডিও করে দিতে। এনা ক্যামেরা ধরতেই তাসকিন বাগান থেকে একটা লাল গোলাপ ছিঁড়ে নিয়ে হাঁটু গেড়ে আলিয়াকে প্রপোজ করলো। আলিয়া তো লজ্জা পেয়ে একদম শেষ এরকম প্রপোজ পাওয়াতে। আলিয়া একটু অ্যাক্টিং করে তাসকিনের হাত থেকে গোলাপটা নিয়ে নিল। তাসকিন বসা থেকে দাঁড়াতেই আলিয়া হাসি মুখে তাসকিনকে জড়িয়ে ধরে। তাসকিনও তাকে বুকে জড়িয়ে নেয়। ব্যাস, ভিডিও হয়ে গেছে। এনা ভিডিও করে ফোনটা তাসকিনের হাতে দিয়ে দিল। এতক্ষণ উদিতা অন্যদিকে তাকিয়েছিল। এসব নির্লজ্জ কাজকর্ম দেখতে সে পছন্দ করে না। এদিক ওদিক তাকিয়ে মুখ উপরে তুলে বাসার দিকে তাকালো উদিতা। কোণের আশিয়ানের রুমের বারান্দায় চোখ পড়তেই আশিয়ানকে দেখতে পেল সে। আশিয়ান এদিকেই তাকিয়ে আছে। উদিতা দ্বিতীয় দফা লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলে। তারপর লজ্জা কাটাতে ফুলের বেড দেখতে ব্যস্ত হয়ে পড়ে সে। তাসকিন আর আলিয়া একজন আরেকজনের হাত ধরে হেসে হেসে কথা বলে বাগানের মাঝখান দিয়ে হাঁটতে লাগলো। এনার উদিতা সারা বাড়ি ঘুরে দেখে আবারও বাসায় ফিরে এলো। দুপুরে রান্না করতে চাইলে উদিতা, কিন্তু কেয়া আর মিসেস ইয়াসমিন করতে দিলেন না, তাই বাধ্য হয়ে রুমে চলে এলো সে। আশিয়ান ল্যাপটপে কাজ করছে একধানে সদা গম্ভীর হয়ে। আশিয়ানের কাছে এসে বসলো উদিতা। আশিয়ান তাকে এক পলক দেখে আবারও ল্যাপটপে মনোনিবেশ করলো। উদিতা বলে ওঠে, এই যে শুনছেন? এত আদুরে ডাক শুনে আশিয়ানের বুকের ভেতর ধক করে উঠল। উদিতার দিকে না তাকিয়েই বলল, শুনছি, বলো।
উদিতা ওনার আঁচল মোচড়াতে মোচড়াতে মাথা নিচু করে বলল, একটা জিনিস চাইবো, এনে দিবেন? বলো কি চাই? আমার না মোটেও সময় কাটে না। এখন তো পড়াশোনার চাপও নেই। মা আর ভাবি আমাকে কোনো কাজই করতে দেয় না। পরশু থেকে আপনি অফিস চলে যাবেন, এনা আপু তার ক্লাসে চলে যাবেন, পিছে দুইটা বাসায় থাকে না। তাই আমার সময় কাটানোর জন্য কিছু জিনিস চাইতাম, আপনার কাছে দিবেন? হেয়ালি না করে সোজা কথায় বলে দাও যে কি চাই, জলদি। আমাকে কয়েক রকমের কিছু কালারিং পেস্ট, গাম, অফসেট পেপার, কয়েক কালারের রেশমি সুতা, কয়েক রকমের পুঁতি, হ্যান্ড পেন্টিং এর সরঞ্জাম এসব কিনে দিবেন প্লিজ। আর যদি পারেন তাহলে একটা সেলাই মেশিন আর সুই সুতা ও এক কালারের সুতি কাপড় কিনে দিবেন। আমি মামুনির কাছ থেকে কাপড় সেলাইয়ের কাজ শিখতে চাই, মানা করবেন না প্লিজ। সব বুঝলাম, তবে কাপড় সেলাই করা কিন্তু রিস্কি আছে। যদি হাতে সুই ঢুকে যায় তখন কি হবে? কিচ্ছু হবে না, আমি মনোযোগ দিয়ে সাবধানে কাজ করব। তাও আমি শিখতে চাই প্লিজ। ঠিক আছে, আমি দেখছি। উদিতা উচ্ছ্বসিত কণ্ঠে যার পরনায় খুশি হয়ে বলল, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অনেক ভালো। আশিয়ানের ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল। গম্ভীর কণ্ঠে বলল, এখন যাও, আমার জন্য এক কাপ সেই সুগন্ধি চা বানিয়ে নিয়ে এসো, মাথা ধরেছে। উদিতা তড়িৎ গতিতে বসা থেকে উঠে বলল, আমি এক্ষুনি যাচ্ছি। উদিতা চলে যেতেই আশিয়ান মাহবুবকে ফোন দিয়ে উদিতার বলা সব জিনিসের নাম বলে তাকে এগুলো কিনে নিয়ে আসতে বলল। মাহবুব আশিয়ানকে জানালো সে এখনই এসব কিনতে রওনা দিচ্ছে। আশিয়ান ফোন রেখে মুচকে এসে ল্যাপটপে মনোযোগ দিল। আশিয়ান ভেবেছিল একটু দামি কোনো জিনিস চাইবে উদিতা, কিন্তু না, তাকে আবারও ভুল প্রমাণিত করলো তার বউ। সামান্য জিনিসে যে কেউ এত খুশি হতে পারে তা উদিতাকে না দেখলে বুঝতে পারত না সে। প্রায় 1 ঘন্টা পর মাহবুব সবকিছু কালেক্ট করে কিনে নিয়ে এলো। উদিতা তখন সবেমাত্র ওয়াশরুমে গোসল করতে ঢুকেছে। মাহবুব একটা লোককে সাথে নিয়ে এসে সবকিছু আশিয়ানের কথা মতো রুমের এক কোণে রেখে চলে গেল। আশিয়ান আবারও কাজে বিজি হয়ে গেল। প্রায় আধা ঘন্টা পর উদিতা গোসল করে অজু সেরে বেরোলো। আজকে আর আয়নার ধারে কাছে না গিয়ে বড় একটা খিমারের হিজাব মাথায় জড়িয়ে পশ্চিম দিকে মুখ করে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে লাগলো। আজকে নামাজে উঠতে একটু দেরি হয়ে গেছে তার, তাই এত তাড়াতাড়ি করছে। আশিয়ান আর চোখে উদিতাকে বারবার খেয়াল করছে। কেন জানি উদিতাকে বারবার দেখার পরও তার চোখে তৃষ্ণা মেটে না। আশিয়ান খুব ভালো করেই বুঝতে পারছে যে সে দ্বিতীয়বারের মতো একটা পিচ্চি মেয়ের প্রেমে পড়তে বাজাচ্ছে। আর এই পিচ্চি মেয়েটা আর কেউ নয়, তারই বউ উদিতা। উদিতা নামাজ আদায় করে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। এমন সময়ে কোনায় রাখা জিনিসগুলোর ওপর চোখ পড়ল তার। প্রশ্নবোধক দৃষ্টিতে সেদিকে একবার তাকিয়ে আশিয়ানের দিকে তাকালো সে। জিজ্ঞেস করলো, প্যাকেট করা এসব কি রাখা এখানে? আশিয়ান নির্বিকার চিত্তে সোফায় হেলান দিয়ে বলল, খুলে দেখে নাও কি। উদিতা হাত থেকে টাওয়াল রেখে এগিয়ে গিয়ে সবকিছুর প্যাকেট খুলতে লাগে। একে একে তার কাঙ্ক্ষিত প্রত্যেকটা জিনিস দেখতে পেয়ে ঠোঁটে এক অমূল্য হাসি ফুটে উঠল উদিতার। খুশিতে চোখজোড়া জলজল করছে তার। হাসি মাখা মুখ নিয়ে আশিয়ানের দিকে তাকালো সে। আশিয়ান তারই দিকে একধারে তাকিয়ে আছে। উদিতা প্রত্যেকটা জিনিস পেয়ে খুশিতে আত্মহারা। উদিতা অল্প স্বল্প চেয়েছে, কিন্তু আশিয়ান এক কার্টুন করে আনিয়েছে সব। প্রত্যেকটা কালারের সুতো, পুঁতি, পেস্ট, কালারিং পেন, হ্যান্ড পেন্টিং এর সরঞ্জাম, আরো এক্সট্রা বহু জিনিস। কি যে নেই বলা মুশকিল। আধুনিক একটা সেলাই মেশিনও আছে। হাতের কাজ শেখার প্রতিটি জিনিস আছে, কোনো কিছু বাদ রাখেনি আনতে। সব রঙের ভালো মানের সুতির কাপড়, থান কাপড়, হাফ সিল্ক সব রয়েছে অন্য একটি কার্টুনে। উদিতা খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে এসে আশিয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ল। আশিয়ান ভাবেনি উদিতা এভাবে এসে তাকে হাঁক করবে। আশিয়ান উদিতাকে নিজের বুকে আগলে নিল। নিজের অজান্তেই উদিতার মাথায় ভেজা চুলে ঠোঁটের স্পর্শ এঁকে দিল সে। উদিতার খুশি দেখে সে নিজেও প্রচুর খুশি হয়ে গেছে। বৈধ সম্পর্কের জোর আল্লাহ এত মজবুতভাবে গড়ে দিয়েছেন যে আশিয়ান চাইলেও কখনো উদিতার থেকে বিমুখ হতে পারবে না। এখন ভালোবাসে না তো কি হয়েছে, একসাথে থাকতে থাকতে ভালোবাসাটা ঠিকই হয়ে যাবে তাদের দুজনের মাঝে। উদিতা আশিয়ানের গলা জড়িয়ে ধরে কয়েকবার ধন্যবাদ জানিয়ে ফেলল খুশির ঠেলায়। আশিয়ান উদিতার পাগলামি দেখে মুচকি হাসল।
উদিতা যখন নিবিড়ভাবে আশিয়ানের দিকে তাকালো তখন আশিয়ান উদিতার চোখের দিকে তাকিয়ে থমকে গেল। কারো চোখ এত আকর্ষণীয় হয় জানতো না আশিয়ান। পানি লেগে চোখের লম্বা পাপড়িও ভ্রুযুগল লেপ্টে আছে। বড় বড় হরিণীর চোখে এক অন্যরকম মাদকতা বিরাজ করছে। এই চোখের মায়ায় যেন বিলীন হয়ে যাচ্ছে আশিয়ান, যেখান থেকে ফিরে আসা কঠিন। আশিয়ান নিজেও জানে না সে কি করছে। উদিতার চুলের ভেতরে হাত ডুবিয়ে শক্ত করে ধরে নিজের আরো কাছে টেনে নিল তাকে। উদিতাও সম্মোহিত দৃষ্টিতে তাকিয়ে আছে আশিয়ানের দিকে। দুজন দুজনের থেকে চোখ ফেরাতে পারছে না। উদিতার রক্তলাল টসটসা কমলার কোয়ার মতন ভেজা ঠোঁটজোড়া আশিয়ানকে পুরোই পাগল বানিয়ে ফেলেছে। আশিয়ান মাথা নিচু করে কোনো দিক চিন্তা না করে উদিতার ঠোঁটজোড়া নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে নিল। উদিতা পরম আবেশে চোখ বন্ধ করে ফেলে শিউরে ওঠে। আশিয়ান স্লো মোশনে উদিতার ঠোঁট চুষছে। উদিতা আশিয়ানের টি শার্টের কলার খামচে ধরে আছে, আরেক হাত আশিয়ানের পিঠে রাখা। প্রায় মিনিট 10 পর আশিয়ান উদিতার ঠোঁটজোড়া ছেড়ে দিল। উদিতার অবস্থা শোচনীয়। লম্বা লম্বা শ্বাস নিয়ে আশিয়ানের বুকে মাথা রাখলো সে। আশিয়ান যত্নের সহিত উদিতার কপালে ঠোঁট ছোঁয়ালো। উদিতা চোখ বন্ধ করে আশিয়ানের বুকে মুখ গুজে আশিয়ানের কোলে বসে আছে। জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। কয়েক মিনিট এভাবে থাকার পর হঠাৎ দরজায় কে জানি নক করলো। উদিতা লাফ দিয়ে আশিয়ানের কোল থেকে উঠে পড়ে। আশিয়ান জোরে ডাক দিয়ে বলল, এসো। রুমের ভেতর এনা ঢুকে বলল, মিষ্টি ভাবি, পাপা তোমাকে নিচে যেতে ডাকছে। আসি আপু। উদিতা আশিয়ানের দিকে এক পলক তাকিয়ে এনার সাথে নিচে চলে গেল। আশিয়ান উদিতার যাওয়ার পানে তাকিয়ে আছে। আর মনে নিজের ঠোঁটের ওপর আঙুল বোলালো সে। ঠোঁটে ফুটে উঠল মুচকি হাসি। উদিতা রোবটের মতন এনার পেছন পেছন নিচে এলো। মিস্টার মোর্শেদ ও মিস্টার এনামুল, আলিয়া ও তাসকিনের সাথে নিচে দাঁড়িয়ে কথা বলছিলেন। উদিতা আর এনাও তাদের কাছে এসে দাঁড়ালো। মিসেস ইয়াসমিন ও মিসেস তারানা, কেয়া ও তারিনও এসেছে। মিস্টার মোর্শেদ আলিয়াকে ও উদিতাকে নিয়ে বাইরে চলে এলেন। আলিয়া বাইরে নীল রঙের একটা মার্সিডিজ ব্রেঞ্জ ব্র্যান্ডের কার দেখে খুশিতে আত্মরা হয়ে লাফাতে লাগলো। তাসকিন ও মিস্টার মোর্শেদ আলিয়ার খুশি দেখে তারা নিজেরাও খুশি। মিস্টার এনামুল এবার আলিয়াকে একটা ল্যাপটপ আর একটা আইফোন গিফট করলেন। আলিয়া তো খুশিতে ফেটে পড়েছে যেন। মিস্টার মোর্শেদ আলিয়ার হাতে গাড়ির চাবি তুলে দিয়ে তাসকিনকে বললেন, তাসকিন, আজকে আয়লা আমাকে নিয়ে লং ড্রাইভে চলে যাও। তাসকিন আলিয়াকে নিয়ে রেডি হতে চলে গেল বাসায়। মিস্টার এনামুল উদিতাকে ডেকে কাছে নিয়ে গেলেন। উদিতা কাছে যেতেই মিস্টার এনামুল উদিতার হাতে একটা বক্স দিলেন। উদিতা প্রশ্নবোধক চাহনিতে তাকাতেই মিস্টার এনামুল হাসি মুখে বললেন, এটা তো তোমার জন্য একটা আইপ্যাড আছে আম্মু। জানি তুমি ফোন টোন ইউজ করো না, তারপরও দিলাম যাতে তুমি ইউটিউবে রান্নার ভিডিও দেখে আমাদের জন্য সবসময় মজাদার খাবার তৈরি করতে পারো। উদিতা হাসি মুখে জবাব দিল, ধন্যবাদ বাপাই। মিস্টার মোর্শেদ এবার উদিতাকে সাথে নিয়ে আশিয়ানের রুমের বারান্দার নিচে খালি জায়গাটা এলেন। উদিতা দেখলো সেখানে দুটো লোক আগাছা পরিষ্কার করে মাটি খুঁড়ে ঝুরঝুর করে ফেলছে। কাজ প্রায় শেষের দিকে। মিস্টার মোর্শেদ উদিতাকে বললেন, তোমার সবজির বাগান করার সকল কাজকর্ম প্রায় শেষের দিকে। এখন তুমি নিজের হাতে বীজ লাগাবে। এখানে 2টা মাচা তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে। তুমি তোমার সুবিধা অনুযায়ী কোথায় কি লাগাতে চাও সেটা তুমি বুঝবে। সব রকমের বীজ ও চারা গাছ কেনা হয়ে গেছে। উদিতার খুশিতে চোখ জোড়া জলজল করে ওঠে। মিস্টার মোর্শেদ একজন লোককে বলতেই সে বীজের প্যাকেটগুলো এনে দিল। উদিতা সেগুলো নিয়ে নিজে বীজের প্যাকেট খুলে বীজগুলো ছড়িয়ে ছিটিয়ে দিতে লাগলো। তারপর কয়েকটা চারা গাছ নিজে লাগালো। নিজের হাতে সযত্নে সব শেষ করে ড্রামের পানিতে হাত ধুয়ে ফেললো সে। এই লোকগুলোর মধ্যে একজন হোস পাইপ দিয়ে পানি ছিটাচ্ছে মাটিতে। মিস্টার এনামুল এবার উদিতার জন্য কিনে আনা 10 জোড়া কবুতর সেগুলো দেখালেন উদিতাকে। 10টা পিঞ্জিরাতে কবুতর, সবগুলোকে রাখা হয়েছে। বেশ ভালো জাতের কবুতর। উদিতা তো খুশিতে শেষ। আজ শুধু সারপ্রাইজই পাচ্ছে সে। ছাদের ওপর কবুতরের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। অনেক সুন্দর ছোট ছোট করে কবুতরগুলোর জন্য খুপড়ি বানানো হয়েছে। যদিও কবুতরকে এখন ছাড়া যাবে না। সবকিছু শেষে উদিতা বাসায় ঢুকে রুমে চলে এলো। তার গরম লাগছে ভীষণ। রুমে ঢুকে দেখতে পেল আশিয়ান ঘুমিয়ে আছে। উদিতা আশিয়ানের পাশে গিয়ে বসে এসির বাতাস খেতে লাগলো। পাশে কারো বসার অস্তিত্ব টের পেয়ে আশিয়ান সজাগ হয়ে গেল। ঘুরে তাকিয়ে উদিতাকে দেখতে পেল সে। উদিতাও তাকালো আশিয়ানের দিকে। দুজনের একসাথে চোখাচোখি হতেই উদিতা চোখ সরিয়ে ফেলল। দুপুরের ঘটনা মনে পড়ে গেছে তার। লজ্জায় তাকানোর সাহস পাচ্ছে না সে আশিয়ানের দিকে। আশিয়ান খেয়াল করলো সেটা। শান্ত কণ্ঠে বলল, শোনো। জি বলুন।
কালকে রাতে আমার বিয়ে উপলক্ষে একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে, তো তোমাকে আর আমাকে কালকের এই পার্টিতে অ্যাটেন্ড করতে হবে। অনেক নামি দামি ব্যক্তিগণ থাকবে কিন্তু সেখানে। তারা সবাই আমার ওয়াইফের সাথে পরিচিত হতে চায়। সবাই দেখতে চায় যে গ্রেট আশিয়ান তাইফ চৌধুরী, যে কিনা এত এত মেয়েদের প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে, সে কোন মেয়ের মাঝে নিজেকে বিলীন করে দিয়েছে। জাতি জানতে চায় তা। আশিয়ানের কথা শুনে এবার তার দিকে সরাসরি তাকালো উদিতা। মিষ্টি স্বরে খোঁচা মেরে বলল, এই কথাটা কিন্তু আমিও বলতে পারি। দি গ্রেট ইসরাত আবিয়াত উদিতা এত এত বিয়ের প্রপোজাল পেয়েও সব রিজেক্ট করে তারপর আপনার মতো একটা ছেঁকাখোরকে বিয়ে করলো। এটাও কিন্তু যাতে জানতে চাইবে। অহংকার করছি না, আমার যখন 11 বছর বয়স তখন থেকে বিয়ের প্রপোজাল আসা স্টার্ট করেছে। আমাকে যত মহিলারা দেখেছেন তারা সবাই প্রায় আমাকে তাদের বাড়ির ছেলের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে আপনার মতো ছেলেকে আমি কেন বিয়ে করলাম জানা নেই আমার। যার মনে কি না এখন অন্য মেয়ের বসবাস, আমার কোনো অস্তিত্বই নেই আপনার মনে, অথচ আমি আপনার বিবাহিতা স্ত্রী। উদিতার কথা শুনে আশিয়ান তেসরা দৃষ্টিতে তার দিকে তাকালো। তার কথা তাকেই ফিরিয়ে দিয়েছে উদিতা। বাহ, ওর সাহস আছে বলতে হবে। আশিয়ানকে মুখের ওপর জবাব দিয়ে দিল। অবশ্য তার বউ তো তার মতোই ঘাটতারাই হওয়ার কথা, তবে আশিয়ানেরটা প্রকাশ্য আর উদিতার তেরামি অপ্রকাশিত। উদিতা তাকে তাচ্ছিল্য করে বিয়েতে যা যা গিফট পেয়েছিল সেসব মাটিতে হাঁটু গেড়ে বসে খুলে দেখতে লাগলো। আশিয়ান শোয়া থেকে উঠে উদিতার সামনে নিচে এসে বলল। উদিতা আশিয়ানের দিকে এক পলক তাকিয়ে আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। আশিয়ান উদিতার গাল চেপে ধরে নিজের দিকে ফেরালো, চিবিয়ে চিবিয়ে বলল, এত সাহস! এই আশিয়ানকে অ্যাটিটিউড দেখাও তুমি। উদিতা তার গাল আশিয়ানের হাত থেকে এক ঝটকায় মেরে ছিনিয়ে নিয়ে বলল, সাহস আমার প্রচুর আছে, কিন্তু আমি তা দেখাতে পছন্দ করি না। আর আপনাকে কিছু বলতে আমার সাহসের প্রয়োজন নেই, এমনিতেই বলতে পারি। তাই? তোমাকে দেখলে তো মনে হয় ভাজা মাছটাও উল্টে খেতে জানো না, অথচ তুমি ভেতরে ভেতরে ঠিকই ব্রিটিশের মতো চালাক। উদিতা রহস্যময় হাসি দিয়ে বলল, অনেক ক্ষেত্রে বোকা হাদা হতে পারি, তবে আমাকে এতটাও বোকা ভাবলে নিজেই বোকা প্রমাণিত হবেন। যাই হোক, কালকে রাতে কয়টার দিকে পার্টিতে যাবেন? রাত 8টার দিকে। এর আগে রেডি হয়ে যেও। ঠিক আছে, তবে আমি আমার পর্দার কোনো খেলাপ করতে পারবো না, আগেই বলে রাখলাম। ঠিক আছে, তোমার জন্য একটা ফুল হাতা লং গাউন, ম্যাচিং হিজাব, নেকআপ আর জুতো অনলাইনে অর্ডার করেছিলাম, ওটা পরে নিও। বোরকার কাজ হয়ে যাবে, এটা পরলে আর বোরকা পরতে হবে না তোমার। কখন দিয়েছেন ড্রেসটা? আর আপনি অর্ডারই বাবা করলেন কখন? তোমার ওইসব জিনিসপত্রের সাথে এনে দিয়ে গেছে। আর কখন অর্ডার করেছি সেটা তোমার জানার দরকার মনে করছি না। শুধু এটাই বলবো, টাইমলি রেডি থেকো, সময়ের একটু যেন এদিক ওদিক না হয়। ওকে। আশিয়ান বসা থেকে দাঁড়িয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। উদিতা গিফটের প্যাকেট খুলতে খুলতে শহীদ হয়ে যাচ্ছে। এত গিফট দিতে কে বলেছিল তাদের? আজ এরা পাবলিক। হাতে ব্যথা করছে র্যাপিং পেপার খুলতে খুলতে। এত প্যাচানোর কোনো প্রয়োজনই ছিল না। অর্ধেক গিফট খোলার পর আর খুলতে ইচ্ছা করছে না তার, বাকিগুলো পরে খুলবে বলে রেখে দিল। আর যে গিফটগুলো খুলেছে তার মধ্যে 2টো স্বর্ণের হার, 5 জোড়া স্বর্ণের ঝুমকো, একটা ডায়মন্ড নেকলেস, 20টা সুতি ও গর্জিয়াস শাড়ি, 10টা রেডি ও অলরেডি দামি 3 পিস, কয়েকটা দামি অ্যান্টিক শো পিস, বিয়ের স্মরণিকা 5টা, দামি 2টা জায়নামাজ, দামি পাথরের তসবিহ, ডিজাইনার বোরখা ও আবায়া 2টা, 12 পিস কফির মগ, 12 পিস প্লেট, একটা ব্লান্ডার মেশিনের সেট, ছোট ছোট ফেস টাওয়ালের সেট 2টা। বাপরে, এত সব দেখে উদিতার মাথা নষ্ট। বিয়েতে এত এত মানুষ এসেছিল আর সবাই কিছু না কিছু গিফট নিয়ে এসেছিল। গিফটগুলো নিয়ে আসার দায়িত্ব ছিল মাহবুবের। সেই সব আশিয়ানের রুমে এসে রেখে গিয়েছিল। উদিতা সবকিছু সুন্দরভাবে গুছিয়ে তুলে রাখলো। বেশিরভাগ জিনিস অন্য একটি আলমারিতে ঠাঁই পেল। শোপিস যেখানে ফাঁকা জায়গা পেয়েছে সেখানে রেখে দিয়েছে। গয়নাগুলো একটা বক্সে তুলে রেখে দিল সে। আর থালা বাটি ব্লান্ডার সব সার্ভেন্টের সহযোগিতায় নিচে নিয়ে এসে বিশাল বড় দেওয়ালের শোকেসে সাজিয়ে রাখলো। উদিতার এসব দেখে মিসেস ইয়াসমিন হাসলেন, শুধু কিছু বললেন না। উদিতা মিসেস ইয়াসমিনের হাজার বারণ করা সত্ত্বেও রান্নাঘরে ঢুকে সবার জন্য চটপটি বানালো। আর ফুলকপির বড়া, পুডিং ও লেবুর শরবত বানিয়ে ফেলেছে সে ঝটপট। আশিয়ান সহ বেশ কয়েকজন নিচে এসেছে সন্ধ্যার
নাস্তা করতে। ড্রয়িং রুমে বসেছে সবাই। বাসায় তামজিদ, তাসকিন, আলিয়া, মিস্টার মোর্শেদ বাদে বাকি সবাই আছেন। উদিতা খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সবাইকে নাস্তা পরিবেশন করলো। আশিয়ানের চটপটির বাটিতে শুকনো মরিচের গুঁড়া বেশি করে দিয়েছে সে। বড়ার সাথে নিজের হাতে বানানো বাসা থেকে নিয়ে আসা টমেটো ও চিলি সস দিয়েছে। সন্ধ্যার নাস্তাটা খুবই উপভোগ্য ছিল। এরা তো নাস্তার ছবি তুলে ইনস্টাগ্রাম ও ফেসবুকে পোস্ট করে ফেলেছে, যার ক্যাপশন ছিল আমার মিষ্টি ভাবির হাতে তৈরি সুস্বাদু মজাদার সন্ধ্যার নাস্তা। আশিয়ান নাস্তা শেষে রুমে চলে গেল। উদিতা মিসেস ইয়াসমিন ও মিসেস তারানার সাথে গল্প করতে লাগে। রাতে সবাই মিলে ডিনার করার পর মিস্টার মোর্শেদ বললেন সবার উদ্দেশ্যে, কালকে সকালে 11টায় সবাই রেডি হয়ে থাকো। আশাদের বাসায় আমাদের সপরিবারের দাওয়াত রয়েছে। শুক্রবার তো সবারই ছুটি আছে, যেতে কোনো প্রবলেম নেই। আর ফরাদ পই পই করে বলে দিয়েছে সবাইকে নিয়ে যাওয়ার কথা। আশিয়ান বলে ওঠে, কিন্তু পাপা, কালকে উদিতাকে নিয়ে আমার একটা পার্টিতে যেতে হবে। যদিও সেটা রাতে, তো ফরহাদ আঙ্কেলের বাসায় মেবি আমরা যেতে পারবো না। তোমরাই বরং চলে যাও। তোমাদের তো রাতেই পার্টিতে যেতে হবে, তাই না? তো দিনের বেলায় আমাদের সাথে তাদের বাসায় যেতে তো কোনো অসুবিধা দেখছি না আমি। দেখো, একসাথে দুইটা দাওয়াতই গ্রহণ করা সম্ভব তোমাদের পক্ষে। ফরাদের বাসা থেকে রাতেই তোমরা ওই পার্টিতে অ্যাটেন্ড করবে, তারপর পার্টি শেষে সোজা আমাদের বাসায় চলে আসবে। ব্যাস, হয়ে গেল। কি আর করবে, আশিয়ান বাবার মুখের ওপর তো আর না করা যায় না। অগত তাকে রাজি হতেই হলো। তারিন আলিয়া ও উদিতাকে উদ্দেশ্য করে বলল। আলিয়া সায় জানিয়ে বলল, ঠিক আছে মেজো ভাবি, আমি পরবো, কিন্তু উদিতা, ও তো মনে হয় না পরবে বলে। উদিতার হয়ে আশিয়ান জবাব দিল, না, ও শাড়ি পরবে না। আমি মানা করেছি, তাই আমি চাই না আমি ব্যতীত তাকে কেউ দেখুক। আশা করি বুঝে গিয়েছ। তারিন খোঁচা মেরে বলল। আশিয়ান তীক্ষ্ণ নজরে তারিনকে দেখল একবার, তারপর কাঠখোট্টা স্বরে জবাব দিল, আর যাই হোক না কেন, বিয়ের পরও আমি অন্য কারো মতো এক্সের সাথে বেহায়ার মতো রসিয়ে রসিয়ে কথা বলি না। আশিয়ানের কথা শুনে তারিনের মুখ চুপসে গেল, কারণ এক্সের সাথে রসিয়ে রসিয়ে সেই কথা বলেছিল। তবে সেটা আশিয়ান কিভাবে জানলো সেটাই আশ্চর্যের বিষয়। আশিয়ান আবারও বলল, সে এক্স মানে সে আমার জন্য বাতিল। মানছি আমি তাকে ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। আমার স্ত্রী আছে, তাকে নিয়েই আমার বাকি জীবন কাটাবো। আর আমাদের মাঝে কখনো কোনো থার্ড পার্সন আসবে না। আর রইল বউ পাগলের কথা। আমি বউ পাগল নই, তবে আমি কখনো চাইব না আমার স্ত্রীকে আমি ব্যতীত অন্য কেউ দেখুক। শাড়ি পরলে ও আমার সামনেই পরবে, অন্য কারো সামনে নয়। আমি আমার মায়ের পছন্দে বিয়ে করেছি ঠিকই, কিন্তু তার মানে এই না যে আমি তাকে ওই কালসাপের জন্য অ্যাভয়েড করব। বাস্তবতা সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। কোথাকার কোন মেয়ের জন্য আমি আমার নিজের বউকে কষ্ট দিতে পারি না। বিয়ের পর থেকে এই কদিন একবারও আমার ওই লোভী মেয়েটার কথা মনে হয়নি, কারণ এটাই বৈধ সম্পর্কের জোর। আশা করি আর কখনো আমার পিঞ্চ মেরে কথা বলবে না। আর এখনো সময় আছে, মন মানসিকতা ঠিক করো, আর আমার কিয়া ভাবির মতো হও। এই বলে আশিয়ান নিজের রুমে গটগট শব্দ করে চলে গেল। উদিতা অবাক নয়নে এতক্ষণ আশিয়ানের দিকে তাকিয়েছিল। মনে মনে একরাশ লজ্জার সৃষ্টি হলো তার। এদিকে তাইনের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেছে, কারণ এই আশিয়ান বহুত গভীর জলের মাছ। কিভাবে যে সবার সব গোপন কথা জেনে যায় সে তা আজ পর্যন্ত কেউ বলতে পারবে না। যে কাউকে কথার প্যাচে ফেলে ইজিলি ব্ল্যাকমেল করতে পারবে সে। কেউ আর কোনো কথা বলল না, সবাই চুপচাপ নিজের রুমে চলে গেল। মিসেস ইয়াসমিন উদিতার মাথায় সস্নেহে হাত বুলিয়ে দিয়ে বললেন, আমার ছেলেটা অনেক ভালো রে মা, অহংকার করছি না, কিন্তু আমি চাই আমার ছেলের মতো সোনার টুকরা ছেলে যেন সবার ঘরে ঘরে জন্মায়। আমার ছেলেটা মনে প্রাণে ওই মেয়েটাকে ভালোবাসতো মা, সবসময় আগলে রাখতো মেয়েটাকে। আরও কত মেয়ে তার জন্য পাগল ছিল, কিন্তু চোখ তুলেও কোনো দিন কারো দিকে তাকায়নি সে। এটাকেই বোধ হয় প্রকৃত অর্থে ভালোবাসা বলে। মিসেস ইয়াসমিন একটু থেমে আবারও বলতে লাগেন, কিন্তু মেয়েটা আমার ছেলেকে ধোঁকা দিয়ে একদম পাথরে পরিণত করেছে। কষ্ট পেতে পেতে ডিপ্রেশনে চলে গিয়েছিল আমার ছেলেটা, নতুন করে মুভ অন করতে পারছিল না। কতটা প্রগাঢ়ভাবে মেয়েটাকে ভালোবাসতো সে, কষ্টে কষ্টে জর্জরিত হয়ে থাকতো সে প্রতিনিয়ত। মা হয়ে আমি তার জন্য কিচ্ছু করতে পারছিলাম না। অনেক অনেক কষ্ট স্বীকার করে আজ সে নিজেকে এই পর্যায়ে দাঁড়া করিয়েছে মা।
নিজেকে মজবুতভাবে প্রতিষ্ঠিত করেছে। আজ সে সফল। যেই টাকার জন্য ইলিয়ানা তাকে ছেড়ে চলে গিয়েছে, সেই টাকা এখন তার কোম্পানি প্রতিনিয়ত ইনকাম করে। হাজার হাজার লোক তার কোম্পানিতে কাজ করে। সব হয়েছে ঠিকই, তারপরও সে মারাত্মকভাবে একাকিত্বভুক্ত। তাই আমি আমার ছেলেকে কিছুটা ইমোশনাল ব্ল্যাকমেইল করে তোর সাথে ওর বিয়েটা ঠিক করি, এতেও যদি একটু ভালো থাকে। উদিতা মনোযোগ দিয়ে ওনার কথা শ্রবণ করছে। তিনি একটা লম্বা শ্বাস নিয়ে আবারও বলে ওঠেন, কেন জানি মনে হচ্ছিল আমার ছেলেটা পাথরের মনেও একমাত্র তুই ফুল ফোটাতে পারবি। তাই তো একটু দেরি করিনি, এবং আমি সফল, কারণ আমার ছেলের মনে অলরেডি তোর প্রভাব পড়ে গেছে। তোকে নিয়ে পজিটিভ হয়েছে সে আস্তে আস্তে। এক সময় তোকেও সে পাগলের মতো ভালোবাসতে শুরু করবে। আমার একটা অনুরোধ মা, আমার ছেলেকে সব সময় এইভাবে আগলে রাখিস নিজের ভালোবাসা দিয়ে। ওকে কখনো ভুল বুঝেও দূরে সরে যাস না। হাসি খুশি ছেলেটা আমার গম্ভীর হয়ে গেছে পুরো, তবে আমার বিশ্বাস তাকে আগের মতো করে তুলতে একমাত্র তুই পারবি মা। কথা দে, কখনো আমার ছেলেকে ছেড়ে যাবি না। ওকে নিজের মতো সব সময় আগলে রাখবি। উদিতা মিসেস ইয়াসমিনের দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, কথা দিলাম মা, তোমার ছেলেকে আমি কখনো ছেড়ে যাব না। নিজের সর্বোচ্চ দিয়ে ওনাকে আগলে রাখবো। মৃত্যুবিদিতে ওনার থেকে আমাকে কেউ কখনো আলাদা করতে পারবে না। আমি ইলিয়ানার মতো না, খাঁটি ভালোবাসার কদর করতে জানি। উনি একান্তই আমার, অন্য কাউকে কখনো চোখ তুলে তাকাতেও দেব না আমি। তুমি নিশ্চিন্তে থাকতে পারো মা, আমি তোমাকে কথা দিলাম। মিসেস ইয়াসমিন উদিতার কপালে চুমু খেয়ে বললেন, দোয়া করি তোমাদের দুজনের মধ্যে যেন আল্লাহ অনেক অনেক মিল মহব্বত তৈরি করে দেন। আল্লাহ তোমাদের সুখে রাখুক, এই কামনাই করি। মিসেস ইয়াসমিন চলে গেলেন। উদিতাও রুমে চলে এলো। আশিয়ান বিছানায় শুয়ে শুয়ে টিভিতে একটা তামিল মুভি দেখছে। উদিতা সেসব খেয়াল না করে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে টাওয়াল দিয়ে হাত মুখ মুছতে লাগলো। উদিতা চিরুনি দিয়ে চুল যখন আঁচড়াতে লাগে, তখন আশিয়ান টিভি দেখা বাদ দিয়ে তার দিকে এক অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে থাকলো। উদিতা খেয়াল করলো সেটা, কিন্তু কিছু বলল না। আজ আশিয়ান মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েছে। সব সম্ভব হয়েছে উদিতার দ্বারা। আজান হয়ে গেলে সে এসে তোড়জোড় শুরু করে তাকে মসজিদে যাওয়ার জন্য। আশিয়ানও মানা করে না একেবারের জন্য। সে উদিতার কথা মতো বাধ্য ছেলে হয়ে নামাজ পড়তে মসজিদে গেছে। মিসেস ইয়াসমিন ও বাকিরা তো অবাক হয়ে গেছিল আশিয়ানের এমন পরিবর্তন দেখে। উদিতার চুল খোপা বেঁধে বিছানায় এসে বসতেই আশিয়ান উদিতার কোলে মাথা রেখে টিভি দেখতে লাগে। উদিতা একবার টিভির দিকে তাকায় তো একবার আশিয়ানের দিকে তাকায়। উদিতা আশিয়ানের মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দিচ্ছে। আশিয়ান মহা আরামে শুয়ে শুয়ে টিভিতে নিথিনের রোমান্টিক মুভি দেখছে। হঠাৎ একটা কিসিং সিন চলে এলো। নায়ক খুবই রোমান্টিকভাবে নায়িকাকে আদর করছে। উদিতার সাথে সাথে চোখ ফিরিয়ে নিয়ে বিড়বিড় করে বলল, নাউজিবিল্লাহ। আশিয়ান হেসে ফেলল উদিতার কথা শুনে। উদিতার আবারও দুপুরের কথা মনে পড়ে গেল। শরীরের লোম খাড়া হয়ে গেছে তার লজ্জায়। আশিয়ান বহুত কষ্টে নিজেকে সামনে নিয়ে হাসি থামিয়ে ফেলল। তারপর উদিতার অস্বস্তি হচ্ছে বুঝতে পেরে টিভি অফ করে দিল। উদিতার কোল থেকে মাথা তুলে তাকে শুয়ে পড়তে বলল সে। উদিতা আশিয়ানের কথা মতো শুয়ে পড়তেই সে টেবিল ল্যাম্প অফ করে নিজেও উদিতার বুকে মাথা রেখে শুয়ে পড়ে। উদিতা আশিয়ানকে এক হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে অপর হাত দিয়ে তার মাথায় হাত বোলাতে লাগলো। আশিয়ান পরম আবেশে চোখ বন্ধ করতেই উদিতা তার কপালে চুমু খেয়ে নিজেও চোখ বন্ধ করে ফেলে। পরদিন সকালে ঘুম থেকে উঠে উদিতা রুমে ও আশিয়ান মসজিদে গিয়ে নামাজ পড়ে এলো। আশিয়ান বাসায় ফিরে দেখে উদিতা বসে বসে কোরআন তেলাওয়াত করছে। উদিতার সুমধুর কণ্ঠ শুনে আশিয়ান পুরোই থমকে গেল। এত সুন্দর সুর করে কেউ তেলাওয়াত করতে পারে জানতো না সে। এই মেয়েটার আর কত গুণ দেখতে পাবো আল্লাহই জানেন, বিড়বিড় করে বলল আশিয়ান। আশিয়ান বিছানায় না গিয়ে উদিতার পাশে এসে বসলো তেলাওয়াত শোনার জন্য। উদিতা আশিয়ানের দিকে এক পলক তাকিয়ে আবার তেলাওয়াতে মনোযোগ নিবেশ করলো। আশিয়ান ধ্যান মেরে শুনে যাচ্ছে সুমধুর তেলাওয়াতটা। বসে বসে শুনতে শুনতে উদিতার কাঁধে মাথা রেখে তারপর আবারও শুনতে লাগে সে। এতে কোনো অসুবিধা হয় না উদিতার। সে এক মনে তেলাওয়াত করেই যাচ্ছে। প্রায় 1 ঘন্টা পর তেলাওয়াত শেষে কোরআন বই বন্ধ করে আশিয়ানের দিকে তাকাতেই দেখতে পেল আশিয়ান তেলাওয়াত শুনতে শুনতেই ঘুমিয়ে গেছে। উদিতা আশিয়ানের মাথায় হাত বুলিয়ে মৃদু হাসল। কোরআনটা
সুন্দর করে পাশের রেকে রেখে দিয়ে আশিয়ানকে সুন্দর মতো নিজেও আরো কাছে নিয়ে এলো উদিতা। ওর ঘাড়ে যাতে ব্যথা না করে সেজন্য তার মাথা নিজের বুকে নিয়ে এলো। আশিয়ান একটু নড়ে চড়ে আবারও ঘুমিয়ে গেছে। উদিতা পরম ভালোবাসা নিয়ে আশিয়ানের কপালে গাঢ় করে একটা চুম্বন এঁকে দিল। আশিয়ানকে বুকে নিয়ে এভাবে সে দেওয়ালে হেলান দিয়ে বসে রইল চুপচাপ। একটা সময় তার নিজেরও চোখ লেগে এলো। চারিদিকে আকাশ ফর্সা হয়ে গেছে ইতিমধ্যেই। পাখির কিচিরমিচিরে মুখরিত পরিবেশ, আর রুমের মধ্যে একজোড়া কপোতি একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাতে ব্যস্ত। কখন যে সকাল 9:30 বেজে গেছে বুঝতেই পারল না কেউ। আশিয়ানের ঘুম ভেঙে গেছে। চোখ পিটপিট করে বোঝার চেষ্টা করলো সে এই মুহূর্তে কোথায় আছে। উদিতার বুক থেকে মাথা ওঠাতেই তাকে দেখতে পেল আশিয়ান। মনে পড়লো উদিতার তেলাওয়াত শুনতে শুনতে তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল সে, কিন্তু উদিতার বুকে কিভাবে এলো বুঝতে পারল না সে। উদিতার ঘুমন্ত মুখখানা দেখতেই আশিয়ানের হৃদয়ে এক ঝাঁক প্রশান্তি কানাকানি করে গেল। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সে উদিতার দিকে। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ঘুমাচ্ছে সে। ভ্রুজরাও কিঞ্চিত কুঁচকে আছে তার। খুবই মিষ্টি দেখাচ্ছে তাকে এখন। আশিয়ান উদিতার হিজাব ঠেলে বেরিয়ে আসা চুলগুলো কপালের ওপর থেকে সরিয়ে দিল। তারপর উদিতার কপালে ঠোঁট বোলালো সে। এই স্পর্শেই উদিতার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে দেখতে পেল আশিয়ান আর তার মধ্যে 1 ইঞ্চি পরিমাণও দূরত্ব নেই। আশিয়ানের গালে হাত বুলিয়ে উদিতা তাকে সালাম দিল। আশিয়ান সেদিনের মতো আবারও থতমত খেয়ে সালামের জবাব দিল। আশিয়ান উঠে পড়ল বসা থেকে। আশিয়ান উঠে এক হাত বাড়িয়ে দিল উদিতার দিকে। উদিতা আশিয়ানের হাত ধরে বসা থেকে উঠে পড়ল। উদিতা নামাজের হিজাব খুলে ওয়াশরুমে গিয়ে 5 মিনিটে ফ্রেশ হয়ে এলো। উদিতা এসে আশিয়ানকে জিজ্ঞেস করলো যে সে সকালের নাস্তাটা কি খেতে চায়। আশিয়ান জবাব দিল ডিমের অমলেট, নুডলস, সাথে ওই সুগন্ধি চা। উদিতা মাথা নেড়ে সাইজা নিয়ে নিচে চলে গেল। রান্নাঘরে গিয়ে আশিয়ানের কথা মতো সেগুলো বানাতে লাগলো সে। 15 মিনিটের মধ্যে সেসব বানিয়ে রুমে চলে এলো উদিতা। আজকে সবাই 9টাতেই সকালের নাস্তা সেরে ফেলেছে। শুধু উদিতা আর আশিয়ানি এখনো কিছু খায়নি। উদিতা নিজের জন্য 1 কাপ দুধ চা আর রুটি ভাজি ও মাংস নিয়ে এলো। দুজনের রুমে বসেই সকালে নাস্তা করে ফেললো। বেলা 9:30টায় আশিয়ানের আনা ড্রেস পরে উদিতা পুরোপুরি রেডি হয়ে বিছানায় বসে রইল। আজ উদিতা ওল্ড রোজ কালারের একটা ফুলহাতা গর্জিয়াস স্টোনের কারুকাজ করা গাউন পরেছে, যদিও তা আরামদায়ক। সাথে পাথরের কারুকাজ করা সেম কালারের হিজাব ও নেকাব এবং একই রঙের নর্মাল জুতো পরেছে সে। মিসেস ইয়াসমিনের কথা মতো একটা ডায়মন্ডের নেকলেস ও কানের দুল, নোসপিন স্বর্ণের চিকন কয়েক জোড়া চুড়ি ও আংটি পরেছে সে, যেহেতু নতুন বউ। আশিয়ান ধীরে সুস্থে একটা ওল্ড রোজ কালারের শার্টের ওপর কালো কোট পরিধান করেছে, সাথে কালো প্যান্ট, পায়ে কালো শুজ, হাতে কালো ঘড়ি ও চোখে কালো সানগ্লাস পরেছে। চুলগুলো জেল দিয়ে সেট করেছে, সাথে এক গাদা পারফিউম তো আছেই। উদিতা বসে বসে শুধু আশিয়ানের কীর্তিকলাপই দেখে যাচ্ছে, কারণ আশিয়ানের থেকে অনেক কম সময়ে উদিতা তৈরি হয়ে বসে আছে। সে ভেবে পাচ্ছে না ছেলে মানুষের রেডি হতে আবার এত টাইম লাগবে কেন। ওরা তো মেয়েদের থেকে কম সময়ে রেডি হবে। উদিতার চিন্তা ভাবনার অবসান ঘটিয়ে আশিয়ান পুরোপুরি তৈরি হয়ে উদিতার সামনে এসে দাঁড়িয়ে হাত বাড়ালো। উদিতা আশিয়ানের দিকে একবারও তার হাতের দিকে একবার তাকিয়ে তারপর নিচে হাত বাড়িয়ে আশিয়ানের হাত ধরল। তারপর উদিতাকে নিয়ে আশিয়ান রুম থেকে বেরিয়ে রুমে কম্বিনেশন লক লাগিয়ে তারপর নিচে চলে এলো। আস্তে আস্তে সবাই তৈরি হয়ে নিচে নেমে এলো। উদিতা আর এনাবাদে বাকিরা শাড়ি পরেছেন। বাকিরা মর্জিতভাবে পরলেও আলিয়া আর তারের মডেলের মতো স্টাইল করে শাড়ি পরেছে। দুজনেই কালার করা চুল ছেটে রাখা। শাড়ির সাথে সেই লেভেলের গর্জিয়াস মেকআপ লুক নিয়েছে ওরা, যদিও দুজনের হুড়পুরির মতোই সুন্দরী লাগছে দেখতে। আশিয়ান উদিতার হাত ধরে নিয়ে বাইরে বেরিয়ে এলো। আশিয়ান তার নিজের গাড়ি নিয়ে যাবে। গ্যারেজ থেকে নিজের কালো রঙের BMW গাড়িটি বের করে নিয়ে এলো আশিয়ান। সে ড্রাইভিং সিটে বসে উদিতাকে নিজের পাশের সিটে বসিয়ে নিজে সিটবেল্ট বেঁধে দিল। আর পেছনে তাসজিদ আর এনা বসেছে। দুইটায় হুদা ঝগড়া করছে। পরে আশিয়ানের ধমকে ওরা থামলো। আশিয়ান গাড়ি স্টার্ট দিয়ে বাসার গেটের বাইরে বেরিয়ে এসে ধীরে সুস্থে ড্রাইভ করতে লাগলো। মাঝে মধ্যে আর চোখে উদিতার দিকে তাকাচ্ছে সে। উদিতা সেটা খুব ভালো করেই বুঝতে পারছে। প্রায় 45 মিনিট পর আশাদের বাসার গেটের ভেতর আশিয়ান গাড়ি ঢুকালো। ওদের বাসায় আসতে একটু দেরি হয়েছে জ্যামের কারণে, নয়তো আরও আগেই আসতে পারত। আশা বাইরে দাঁড়িয়ে আছে। উদিতা আর আশিয়ান গাড়ি থেকে নামতেই ছুটে এলো সে। আশিয়ানকে জড়িয়ে ধরতে আসতেই উদিতা আশিয়ানের সামনে গিয়ে দাঁড়িয়ে আশিয়ানের বদলে সে কোলাকুলি করতে লাগলো। তাসজিদ আর এটা মুখ টিপে হাসছে।
আশিয়ানের বহু কষ্টে নিজেকে গম্ভীর রাখলো, কারণ উদিতার কাণ্ড দেখে তার মাটিতে গড়াগড়ি দিয়ে হাসতে ইচ্ছে করছে। উদিতা আশিয়ানের কাছেই ঘেঁচতে দিল না আশাকে। বেচারি আশা মনে মনে উদিতার পিণ্ডি চটকাচ্ছে। বাকি দুটো গাড়ি এসে ঢুকতেই ফরহাদ ও তার স্ত্রী বাড়ির বাইরে বেরিয়ে এলেন অতিথিদের অভ্যর্থনা জানাতে। আশার মাকে দেখে উদিতা অবাক। মহিলা যদি এই বয়সে এত স্টাইলিশ হয়ে থাকে তাহলে তার মেয়ে কি হবে বোঝাই যায়। ফরহাদ এসে বন্ধুর সাথে কোলাকুলি করতে ব্যস্ত। আশার মা আলো বাকিদের সাথে খুবই আন্তরিক ভঙ্গিতে কথা বলছেন, তবে উদিতার দিকে কেমন করে যেন তাকাচ্ছেন উনি। চোখে মুখে কিছুটা বিরক্তির আভা ফুটে উঠল ওনার। আশা তো আশিয়ানের সাথে চিপকানোর সুযোগ খুঁজছে, কিন্তু উদিতার জন্য পাচ্ছে না। ফরহাদ ও আলো সবাইকে সাথে নিয়ে বাসার ভেতর প্রবেশ করলেন। আশিয়ান উদিতার হাত শক্ত করে ধরে বাসার ভেতরে প্রবেশ করলো তাদের পিছু পিছু। সবাই ড্রয়িং রুমে ঢুকে সোফায় বসলো। আশিয়ান উদিতার হাত জড়িয়ে ধরে নিয়ে একটা সোফায় গিয়ে বসলো। আশিয়ান উদিতার হাত শক্ত করে ধরে আছে। আশিয়ান কর্নারে বসেছে, তাই আশা আশিয়ানের পাশে সবার বসার চান্স পায়নি। মুখটা গোমড়া করে আলিয়া এবং তাইনের পাশে গিয়ে বসলো সে। আলো, ফরহাদ ওনারা মেহমানদারি করতে ব্যস্ত। সার্ভেন্টরা হরেক রকমের নাস্তা নিয়ে এসে বড় টি টেবিলটিতে ভর্তি করে ফেলেছে। ফরহাদের ভাই ফয়েজ ও তার স্ত্রী বিনু এসেছেন তাদের সবার সাথে আলাপ করতে। ওনারা এত বছর ধরে লন্ডনে ছিলেন, 1 সপ্তাহ আগে দেশে ব্যাক করেছেন। সাথে তাদের একমাত্র ছেলে ইরফানও এসেছে। আলো আর আশাবাদে বাকিরা সবাই উদিতার সাথে কুশল বিনিময় করলো। আশিয়ানও সবার সাথে কথা বলছে খুবই সাবলীলভাবে। তবে আশিয়ান খেয়াল করলো যে ইরফান বারবার উদিতার দিকে তাকাচ্ছে, যেটা তার মোটেও ভালো লাগছে না। উদিতা কারো মুখের দিকে তাকাচ্ছে না, তাই সে বুঝতেও পারছে না যে কেউ তার দিকে অন্য নজরে তাকিয়ে আছে। জুম্মার আজান দিচ্ছে। আজান শেষ হতেই খুতবা শুরু হলো। উদিতা আশিয়ানকে আলতোভাবে ডেকে ফিসফিস করে বলল, শুনুন, আশেপাশে মনে হয় মসজিদ আছে। হ্যাঁ তো মানে ভুলে গেলেন নাকি? আর শুক্রবার জলদি জুম্মার নামাজ পড়তে মসজিদে যান, সাথে ওনাদেরকে নিয়ে যান। ঠিক আছে, যাচ্ছি। তবে তুমি কিন্তু এনার সাথে সাথে থাকবে। আমি আসার আগ অবধি একা কোথাও যাওয়ার কোনো দরকার নেই। নামাজ পড়তে হলেও এনাকে সাথে রাখবে, মনে থাকবে তো? উদিতা মুচকি এসে তাকে আশ্বস্ত করে বলল, জি মনে থাকবে, আমি এনা আপুর সাথেই থাকবো সবসময়। ওকে। আশিয়ান বাসার সকল পুরুষদের সাথে নিয়ে জুম্মার নামাজ পড়তে মসজিদে চলে গেল। যাওয়ার আগে উদিতার হাতে নিজের ব্লেজারটা খুলে রেখে গেল সে। আর আশিয়ান যাওয়ার পর উদিতা এনাকে সাথে নিয়ে একটা গেস্ট রুমে এলো নামাজ পড়ার জন্য। এনা অনেক মেকআপ করেছে, সাথে সে নামাজ পড়ার মতো ড্রেস আপ করেও আসেনি, তাই উদিতা একাই উজু করে সে নামাজ আদায় করে নেয়। নামাজ শেষে আবারও এনার সাথে ড্রয়িং রুমে ফিরে এলো সে। উদিতাকে দেখে আসা জ্বলে পুড়ে শেষ। কেন জানি সে উদিতাকে একটুও সহ্য করতে পারছে না। উদিতাকে দেখে মিসেস ইয়াসমিনকে উদ্দেশ্য করে আলো পিঞ্চ মেরে বলে ওঠেন, আমি তোমাকে বলেছিলাম ভাবি, আশিয়ানের সাথে আমার আশাকে বিয়ে দিতে। আমার আশা মামনি কোন অংশে কম ছিল বলতে পারো? কেন যে তুমি নিজের কাছে এত সুন্দরী, স্মার্ট আর পরিচিত মেয়ে রেখে অপরিচিত কারোর সাথে আশিয়ানের বিয়ে দিলে? আশাকে তো তুমি ছোট থেকেই চেনো, সে কেমন মেয়ে তা তো তুমি খুব ভালো করে জানো ভাবি। তবে আমার মেয়েটাকে কেন রিজেক্ট করলে? মিসেস ইয়াসমিন মনে মনে খুবই বিরক্ত হলেন আলোর কথা শুনে। যেমন মা তেমন তার মেয়ে, এক ক্যাটাগরির। উদিতা নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে আলোর দিকে। এখানে বড়রা কথা বলছেন, তাই সে চুপ করে আছেন। আশিয়ান মসজিদ থেকে আসেনি এখনো, নয়তো সেই জবাব দিয়ে দিত। মিসেস ইয়াসমিন এক মুহূর্ত নীরব থেকে বললেন, আশিয়ান কখনো আশাকে ওই নজরে দেখেনি আলো। আমি একবার বলেছিলাম অবশ্যই যে সে চাইলে আলোকে নিজের লাইফ পার্টনার হিসেবে চুজ করতে পারে, কিন্তু সে এই কথা মানা করে দিয়েছে কারণ আশাকে তার পছন্দ না। তুমি তো জানো আমি আমার সন্তানদের মতের বিরুদ্ধে কখনো যাই না, ওদের পছন্দই আমার পছন্দ। আরও অনেক বিয়ের প্রস্তাব নাকচ করেছে সে, আমিও জোর করিনি, বরং তার সম্মতি ছিল এই বিয়েতে, তাই ধুমধাম করে তাদের দুজনের বিয়ে দিয়ে দিলাম। ওরা দুজন অনেক সুখে আছে এখন। আমার ছেলে উদিতাকে ভালোবাসে। সব মাই নিজের সন্তানের ভালো চায়, আমিও চাই। তাই তো উদিতার মতো এত অমায়িক পুত্রবধূ পেয়েছি। আমি আমার কেয়ার মতো আরো একজন মেয়ে পেয়ে গেছি ভাগ্যগুণে। আমি অনেক খুশি আলো, উদিতাকে নিজের ছেলের বউ হিসেবে পেয়ে আমি ধন্য।
মিসেস ইয়াসমিনের কথায় মিসেস তারানা সায় জানালেন। আলো মুখ বাঁকিয়ে ফেললেন ওনার কথা শুনে। আশা তো ভেতরে ভেতরে ফুঁসছে, কারণ সে আশিয়ানের বউ হতে পারেনি। বিনুর অনেক পছন্দ হয়েছে উদিতাকে। নিজের ছেলের জন্য ঠিক এই রকমের একটা পুত্রবধূ খুঁজছেন তিনি। উদিতার 14 গোষ্ঠীর কথা ও সবার বা নারী নক্ষত্র জেনে গেছেন উনি এতক্ষণে। উদিতার ছোট মামার একমাত্র মেয়ের কথা শুনে তিনি মিসেস ইয়াসমিনের কাছে ইচ্ছা প্রকাশ করলেন তাকে দেখতে যাওয়ার। পছন্দ হলেই বিয়ের কথাবার্তা পাকাপোক্ত করে ফেলবেন, কারণ উদিতার মামাতো বোনটা কিছুটা তার মতোই, যদিও মুখের গড়ন আলাদা, তবে উদিতার সমবয়সী আর উদিতার মতো শান্তশিষ্ট স্বভাবের মেয়ে সে। পড়ালেখায়ও ভালো। মিসেস ইয়াসমিনের কাছ থেকে পারমিশন নিয়ে উদিতার থেকে তার মামা ও মিস্টার আনিসুলের নাম্বার কালেক্ট করলেন বিনু, ওনাদের সাথে কথা বলবেন বলে। মিনিট 10 পর আশিয়ানরা সবাই চলে এলো মসজিদ থেকে। ড্রয়িং রুমে প্রবেশ করে আশিয়ান সবার প্রথম উদিতার নুরানি চেহারার পানে তাকালো। উদিতা আশিয়ানের দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে বসে রইল। আশিয়ান এসে উদিতার পাশে বসলো। বাকিরাও হেসে হেসে কথা বলে জায়গা দখল করে বসে পড়ল। আবারও সারা ড্রয়িং রুমে জোরে হাসি ঠাট্টার জোয়ার বয়ে গেল। বিনু ও আলো সবাইকে দুপুরের খাবার খেতে ডাইনিং রুমে আসার জন্য আহ্বান জানালেন। আশিয়ান উদিতার হাত ধরে সবার সাথে ডাইনিং রুমে এসে দুজন পাশাপাশি দুটো চেয়ারে বসে পড়ল। আশিয়ানের অপর পাশে আশা বসলো। বাকিরা সবাই চেয়ার টেনে বসে পড়লেন দুপুরের খাবার খেতে। সারা ডাইনিং টেবিল জুড়ে হরেক রকমের তরকারি, কি যে নেই সেটা বলা মুশকিল। সব রকমের মাছ, মাংস, ডিম, তরকারি, পোলাও, বিরিয়ানি, যার যেটা খেতে ভালো লাগবে সব আছে। আশা আশিয়ানের পাতে খাবার বেড়ে দেওয়ার জন্য চামচ নিয়ে 1 চামচ পোলাও তুলল তার পাতে দেওয়ার জন্য। উদিতা শান্ত চোখে সেটা থেকে আশার হাত থেকে চামচ কেড়ে নিয়ে মার্জিতভাবে বলল, আপনি বরং নিজেরটা বেড়ে খান, ওনার জন্য আমি আছি, আপনার এত চিন্তা করতে হবে না। উদিতার সাহস দেখে আর কথা শুনে আশার ইচ্ছে করছে উদিতাকে এখানেই খুন করে ফেলতে। তাদের কাজকর্ম কেউ খেয়াল করেনি, একমাত্র তারিন, এনা, আলিয়া আর কেয়া ব্যতীত। এনা আর কেয়া মিটমিট করে হাসছে, বাকি সবাই তাদের থেকে দূরে বসেছে, তাই উদিতার কথা অন্য কেউ শোনেনি। আশিয়ান মুচকি হাসলো, শুধু কিছু বলল না। উদিতা সুন্দরভাবে আশিয়ানের পাতে তার পছন্দের খাবার বেড়ে দিল, তারপর নিজের পাতে বেড়ে নিয়ে মার্জিতভাবে খেতে লাগলো। খাওয়া দাওয়া সেরে বড়রা এক রুমে বসে আড্ডা দিতে লাগলেন, আর বাকিরা অন্য একটা রুমে বসে গল্প করতে লাগে। সবাই কথা বলছে। আশিয়ান এত সব কথা শুনতে শুনতে বোর হয়ে উদিতার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। বাকিরা সবাই মুখ টিপে হাসছে আশিয়ানের কাণ্ড দেখে। উদিতা এতে হাসির কিছু খুঁজে পেল না। সে আশিয়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আশার ভেতরে খালি ফাটছে এসব দেখে। উদিতার এইরকম হাত বুলিয়ে দেওয়াতে আশিয়ান ঘুমের অতলে তলিয়ে গেল। আর কারো কথা বলাও হাসাহাসি সব ওর কানে বাজছে না, কারণ সে এখন গভীর ঘুমে মগ্ন। ইরফানের বুক চিনচিন করছে উদিতার কোলে আশিয়ানকে মাথা রেখে ঘুমাতে দেখে। কেন তা সে জানে না, সবাই গল্প করায় মশগুল। উদিতা মাঝে মধ্যে তাদের কথার সাথে তাল মিলিয়ে হুহা করছে, কিন্তু তার মন পড়ে রয়েছে আশিয়ানের কাছে। উদিতা এই কয়দিনে খুব ভালো করে আশিয়ানের মায়াজালে বাধা পড়ে গেছে। সে উপলব্ধি করতে পারছে যে আশিয়ানের সাথে সে অতপ্রতভাবে জড়িয়ে গেছে। চাইলে এই লোকটার থেকে সে কখনো দূরে যেতে পারবে না। ভালোবাসার সংজ্ঞা জানে না উদিতা, তবে বুঝতে পারছে আশিয়ানের প্রতি তার এত প্রসেসিভনেসটাই হলো গিয়ে ভালোবাসা। সবাই উড়াধুরা আড্ডা দিচ্ছে রুমে বসে। গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে বলতে পারবে না কেউ। আসরের আজান যখন হয় তখন আশিয়ানকে জাগিয়ে তোলে উদিতা নামাজ পড়তে গেস্ট রুমে চলে গেল। আশিয়ান মসজিদে না গিয়ে উদিতার সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করলো। সন্ধ্যার দিকে মাগরিবের নামাজ আদায় করে সবার সাথে সন্ধ্যার নাস্তা করে নিল ওরা দুজন। তারপর রাত 7:15 সবার কাছ থেকে বিদায় নিয়ে আশিয়ান উদিতা পার্টিতে অ্যাটেন্ড করার জন্য রওনা দিল। আশা বেচারি কিছুই করতে পারল না। তার চোখের সামনে আশিয়ান ড্যাং ড্যাং করে উদিতাকে সাথে নিয়ে চলে গেল। আগে ভাগে দুজন এশার নামাজও আদায় করে নিয়েছে, কারণ পার্টি থেকে আসতে কত রাত হবে কে জানে। প্রায় আধা ঘন্টা পর আশিয়ান অনেক বড় একটা 5 স্টার হোটেলে প্রবেশ করলো উদিতাকে সাথে নিয়ে। বাইরে আশিয়ানের বিজনেসম্যানের খাতিরে পরিচিত এক লোক, সাথে আরও বেশ কয়েকজন নামি দামি লোকেরা তাদেরকে অভ্যর্থনা জানালেন। তাদের দুজনের ওপর পার্টি স্প্রে ঝরল বরফের মতো। হোটেলের অনেক বড় একটা হল বুক করা হয়েছে পার্টির জন্য। কয়েকজন মন্ত্রী ও নামি দামি এমপি, চেয়ারম্যানও উপস্থিত এই পার্টিতে। আশিয়ানকে সবাই অনেক সমীহ করে। ওনারা সবাই ওনাদের বউ নিয়ে অ্যাটেন্ড করেছেন পার্টিতে। আশিয়ানের সাথে ওনারা সবাই কোলাকুলি করলেন। কয়েকজন মেয়েও এসে আশিয়ানকে হাক করলো, যা উদিতার মোটেও পছন্দ হলো না।
আসেন উদিতার সাথে সবাইকে পরিচয় করিয়ে দিল। উদিতা বিনীতভাবে সবার সাথে সালাম দিয়ে কুশল বিনিময় করলো। আসিয়ানের বন্ধুরা সবাই উপস্থিত ছিল সেই পার্টিতে। আসিয়ানের কলেজ ও ভার্সিটি লাইফের সব ফ্রেন্ডরা আছে। আজ ইলিয়ানা আর আশাদও এসেছে এই পার্টিতে। উদিতার হাত ধরে দাঁড়িয়ে সবার সাথে হাসি মুখে কথা বলছে আসিয়ান। চারপাশে সফট মিউজিক বাজছে, বেলুন টেলুন দিয়ে অনেক সুন্দর করে হল সাজানো হয়েছে। উদিতার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে দেখছে। ইলিয়ানা আর আশাদ আসিয়ানদের কাছে এসে দাঁড়ালো। আশাদ হাসি মুখে আসিয়ানের সাথে কথা বলছে। আসিয়ানের সাথে উদিতাকে দেখে ইলিয়ানা তেলে বেগুনে জ্বলছে। আসিয়ান ইলিয়ানার জেলাসি দেখে পৈশাচিক আনন্দ পাচ্ছে। উদিতাকে আসিয়ানের মেয়ে ফ্রেন্ড ও ছেলে ফ্রেন্ডের ওয়াইফরা নিয়ে গেল। একটা জায়গায় বসে ওরা উদিতার সাথে গল্প করতে লাগলো। মেকআপ সরিয়ে উদিতার চেহারা দেখে সবাই মাশাল্লাহ বলে ওঠে। আসিয়ানের কাছের এক মেয়ে বন্ধু চিত্রা বলে উঠল, আরে বাহ,